এটা হচ্ছে এসএসসি মডেল টেস্টের আমাদের তোমরা যারা 2021 ব্যাচের যাদের এখনো এসএসসি হওয়ার কথা, এসএসসি যাদের এখনো হয় নাই আর কি, হওয়ার কথা ছিল 2021 সালের শুরুর দিকে, তাদের মডেল টেস্ট এবং হচ্ছে রিভিশন প্রোগ্রাম টাইপের একটা প্রোগ্রাম আমরা এখানে লঞ্চ করেছি এবং সেইখানেই তোমাদের আজকে ফ্রি ক্লাসের জন্য ডাকা হয়েছে। আচ্ছা, ফ্রি ক্লাসে আমরা মূলত আজকে কথা বলবো যে সকল জিনিসগুলো নিয়ে, সেটা হচ্ছে চ্যাপ্টার টু এর যে মোশন চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হবে। আর তার আগে বলে রাখি যে এই প্রোগ্রামে এই ফ্রি ক্লাস তো এটা থাকতেছে, এমনিতে যখন তোমরা মেইন প্রোগ্রামটাতে ভর্তি হবা, মেইন প্রোগ্রামে আমাদের 2টা ক্লাস থাকবে ফিজিক্সের উপরে রিভিশনের জন্য। সে প্রথম লেকচারটাতে আমরা আলোচনা করব তোমাদের যে প্রথম যে 3টা চ্যাপ্টার আছে সেই 3টা চ্যাপ্টার, তারপরে আমরা আলোচনাতে যাব হচ্ছে আমাদের বাকি যে 2টা চ্যাপ্টার আছে তোমাদের রিফ্লেকশন এবং হচ্ছে বা আলোর প্রতিফলন, এবং আরেকটা হচ্ছে চলতরিৎ। এই 2টা চ্যাপ্টার হচ্ছে দ্বিতীয় ক্লাসে আলোচনা হবে। আর শুরুর ক্লাসে হচ্ছে প্রথম যে 3টা লেকচার আছে, প্রথম যে 3টা চ্যাপ্টার আছে তোমাদের, তার মধ্যে আমাদের যাতে প্রথম ক্লাসের উপরে খুব বেশি প্রেশার না পড়ে, তোমরা যারা ফ্রি ক্লাসে আছো তাদের কথা চিন্তা করে এবং যারা সামনে ভর্তি হবা এবং প্রথম ক্লাসে যাতে আমাদের প্রেশার না পড়ে, সেজন্য আমরা প্রথম চ্যাপ্টারটা নিয়ে আজকে একটু আলোচনা করে নিতে যাচ্ছি। ঠিক আছে? আর এমনিতে তোমাদের কি অবস্থা? তোমরা তো মনে হয় অনলাইনে আগেও আমাদের সাথে রিভিশন প্রোগ্রামে ছিলা। তো এই মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হওয়ার আগেই রিভিশন প্রোগ্রামে কিংবা আমাদের সাথে একাডেমিকে কারা কারা ছিলা তারা একটু চ্যাট বক্সে জানাইতে পারো যে ছিলা কি ছিলা না, অথবা আমাদের ক্লাস আগে পেয়েছো কিনা বা উদ্ভাসে প্রথম কিনা। বেশিরভাগই থাকার কথা আসলে। আর কি জানি, হ্যাঁ, আর উদ্ভাসের প্রোগ্রামের সাথে মডেল টেস্টের ব্যাপারে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে তোমাদের কথা চিন্তা করলে আমার মাঝে মাঝে খুব ঈর্ষা হয়। কেন? তার কারণ হচ্ছে আমি যখন তোমাদের বয়সে ছিলাম আর কি, আমি প্রথম হচ্ছে উদ্ভাসের সাথে কানেক্টেড হই 2014 সালে। 2014 সালে আমি যখন উদ্ভাসের সাথে কানেক্ট হলাম তখন হচ্ছে জেএসসি মডেল টেস্টের জন্য ভর্তি হয়েছিলাম। তো মডেল টেস্ট করার পরে, মডেল টেস্ট দেওয়ার পরে আমার মনে হলো যে না, আমাকে একাডেমিক উদ্ভাসেই পড়তে হবে। কিন্তু দেখা গেছে যে ক্লাস 9-10-এ আমার বাসা থেকে উদ্ভাস অনেক বেশি দূরে হওয়ার কারণে আমি দেখা গেল যে উদ্ভাসে পড়তেই পারতাম না। আমাকে হচ্ছে শুধুমাত্র মডেল টেস্টের সময় পরীক্ষা দেওয়ানো হইতো, কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমাদের এই যে একাডেমিক ক্লাসগুলো হচ্ছে তখন আমি কোনো ক্লাস পাচ্ছিলাম না। অথচ দেখো, আমি যে ব্রাঞ্চে তখন মডেল টেস্ট দিতাম সেই ব্রাঞ্চে এখন একাডেমিক কোর্সও চালু হয়ে গেছে, সবকিছু চলতেছে। কিন্তু তোমাদের অনেকেই আছো যাদের বাসা হচ্ছে উদ্ভাস থেকে অনেক দূরে থাকতে পারে, কিংবা যারা বাসায় থেকে পড়াশোনা করতে চাচ্ছ, হ্যাঁ, বা হচ্ছে স্বাস্থ্যবিধি এখনো মেনে চলতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু এখনো সুযোগটা আছে যে তোমার বাসা যেখানেই হোক না কেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকো না কেন, তুমি তুমি কিন্তু উদ্ভাসের একাডেমিক কোর্স গুলোও পাচ্ছ। তুমি কিন্তু উদ্ভাসের মডেল টেস্ট গুলোও দিতে পারতেছো। তুমি এটা অনলাইনেও দিতে পারবা, অফলাইনেও দিতে পারবা। তোমার যেটা খুশি হয় সেটা তোমার ইচ্ছা মতো, তোমার সুবিধা অনুযায়ী তুমি কিন্তু করতে পারতেছো। অথচ আমরা যখন ওই সময় ছিলাম, যখন ওই যে 2014-15 সালের দিকে ঘটনা, তখন দেখা গেছে যে কাছাকাছি উদ্ভাসের ব্রাঞ্চ নাই দেখে আমরা পরীক্ষা দিতে পারতেছি, মানে কি জানি একাডেমিক ক্লাস করতে পারতেছিলাম না। এখন যদিও উদ্ভাসের অনেকগুলা ব্রাঞ্চ আছে, মোটামুটি সবার বাসার পাশেই থাকার কথা। আর যদি না থাকে তাহলে তো তোমরা অনলাইনে দিতেই পারতেছো। তো দেখো যে আমাদের এই করোনার মধ্যেও আমরা কতখানি ব্লেসড, যে টেকনোলজির কি পরিমাণের উন্নতি হয়ে গেল এই 2-1 বছরের মধ্যে, যে তোমরা এখন সুযোগ পাচ্ছ আমাদের সাথে অনলাইনে ক্লাস করার জন্য। আমরাও বাসায় বসে বসে ক্লাস নিতে পারতেছি, তোমরাও বাসায় বসে বসে উদ্ভাসের ক্লাস করতে পারছো। আচ্ছা, আমার পরিচয় দিতে বলতেছে। আমি হচ্ছি আমার পরিচয় যেহেতু এমনিতে তোমাদের সাথে এখন যেহেতু উদ্ভাস খুলে গেছে, তোমাদের সাথে এমনিতে দেখা হবে। আমি তো নাম তো দেখতে পাচ্ছ, আমি হচ্ছে সামিউল আলী মৃদুল। আর আমি পড়াশোনা করতেছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। আমার স্কুল ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো যারা যারা আইডিয়ালে পড়েছিলা বা আইডিয়ালে পড়তা তারা হচ্ছে আহ জানাইতে পারো তোমরা চ্যাট বক্সে যে আইডিয়ালে পোলাপাইন কারা আছো এখানে। আর আমি এমনি, আর আমার কলেজ ছিল ঢাকা কলেজে। আর উদ্ভাসে আমার জার্নি তো ওই যে 2014 সাল থেকে বললাম আমি জেএসসি মডেল টেস্ট, তারপরে এটা সেটা বিভিন্ন প্রোগ্রামের সাথে আছি, তারপর এখন এখন একটা সময় টিচার হয়ে গেছি উদ্ভাসের, এই আর কি। আচ্ছা, আমি আইডিয়ালে পড়তাম হচ্ছে বনশ্রী ব্রাঞ্চে। বনশ্রী ব্রাঞ্চে ছিলাম আমি এসএসসি 17। বুয়েটে পড়তেন মানে কি? আমি তো বুয়েটে পড়ি অলরেডি। বুয়েটে পড়ি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে।
আর কলেজ জিজ্ঞেস করলো আমার এসকে আহমেদ, আমার কলেজ হচ্ছে ঢাকা কলেজ। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। একজন বলতেছে ভাইয়া আপনার বাসা কথা, আমার বাসা হচ্ছে বসুন্ধরা, কাছাকাছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার অপোজিটে, এইটার কাছেই। আর তোমরা এমনিতে কে কোন জেলা থেকে বা কে কোন স্কুল থেকে আছো সেটা আমাদেরকে বলতে পারো। প্রশ্নের মান বন্টন কেমন হবে ভাইয়া, এগুলা খুব সম্ভবত তোমাদেরকে, মানে কি উদ্ভাসের প্রশ্নের কথা আমি জানি না, উদ্ভাসের প্রশ্ন তো দেখতে পাবা, ওটা লিফলেটে দেওয়া থাকার কথা, বা তোমাদের উদ্ভাস থেকে যে রুটিন দেওয়া হয়েছে ইয়াতে অনলাইনে সেটাতেও দিয়ে দেওয়ার কথা ছিল। আচ্ছা, এখানে অনেকে লিখতেছে চ্যাট বক্সে, শরীয়তপুর থেকে সালমান আছে, বগুড়া থেকে নুজহাত, মৌমিতা সরকার ঢাকা থেকে, বরিশাল থেকে ফারদিন, এইটা কি নাম লেখছে বোঝা যাচ্ছে না। গাইবান্ধা থেকে আছে, চট্টগ্রাম থেকে আতিয়া জাহান শিফা, তারপরে রাইসা আছে আমাদের সাথে দিনাজপুর থেকে, শেরপুর থেকে মিম, তারপরে এর কি লেখছে, সুমাইয়া আছে রাজবাড়ী থেকে, ফেনী থেকে আছে ওমর, তারপরে সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে আছে রাফি, কাজী সাকিয়া আছে সিলেট, স্কলারসম মাজর টিলা কলেজ। আচ্ছা, ভাইয়ের নেম অ্যান্ড আইডেন্টিটি, আমি বলছি আমার নেম অ্যান্ড আইডেন্টিটি অলরেডি, আমার নাম তো দেখতেই পাচ্ছো, আমি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। নাম কি তোমরা দেখতে পাও না এমনিতে? আচ্ছা, নামটাও এখানে কই লিখে রাখবো, আমি একটু লিখে দেই তোমাদের ছোট করে, যারা হচ্ছেন আমার নাম দেখতে পাচ্ছ। ক্লাস এমনিতে নেবে হচ্ছে আহ ইয়াসিন ভাইয়া, আর আমি হচ্ছে তোমাদের সাথে কিউএনএ তে থাকবো, তো তোমাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য আর কি। তো এমনিতে সংজ্ঞা জিজ্ঞেস করো না, এমনিতে কোনো টপিক রিলেটেড কোনো কনফিউশনে পড়লে সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? সৃষ্টি একাডেমিক স্কুল থেকে আছে মেঘলা, সালমান আছে আহ কোথা থেকে লেখেই নেই। আচ্ছা, তারপরে হাসনাবাদ থেকে আছে আমাদের সাথে ইব্রাহিম, চাঁদপুর থেকে জানি কাকে দেখলাম খেয়াল করলাম না, প্রিয়ন্তী আছে, নিহারিকা আছে লালমনিরহাট জেলা, বহুদূর থেকে না, এত দূরেও না। অনলাইনে তো সবকিছু কানেক্টেড, কোনো সমস্যাই নেই, এবং বহুত পার্টিসিপেন্টস অলরেডি আমাদের সাথে জয়েন করেছে। অনেক চ্যাট জমে গেছে আসলে, এখন দেখা যাচ্ছে না। নারায়ণগঞ্জ থেকে রানা, জনতা আদর্শ বিদ্যাপীঠ থেকে আছে সৈয়দ, ঢাকায় থেকে তনয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্টুডেন্ট কলেজ বগুড়া, নওগাঁ, ঢাকা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে নওগাঁ থেকে দিহান, তারপরে কই, আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাই আপনি এসএসসি তে দিনে কতক্ষণ পড়তেন? আমার এসএসসি লেখাপড়া আমি বেশিরভাগ হচ্ছে ক্লাস নাইনেই শেষ করে ফেলছিলাম, ক্লাস টেনে হচ্ছে লোক দেখানো পড়ালেখা করতাম, ওটা পড়ালেখা আসলে বলা উচিতই না, আমি যা করতাম ওই সময়। চাঁপাই নবাবগঞ্জ থেকে নাফিসা আছে, চাঁপাই নবাবগঞ্জ আমার নানার বাড়ি। সিরাজগঞ্জ থেকে আছে জ্যোতিষ, সিরাজগঞ্জ হচ্ছে আমার দাদা বাড়ি। আর তানজিম আছে বগুড়া থেকে, ক্লাসে অনলাইন ক্লাসে যাই না, এটা আমি। ব্রাহ্মণবাড়িয়া থেকে ওমর ফারুক, চাঁপাই নবাবগঞ্জ থেকে তৌফিক, এটা কি সাহেবরামপুর থেকে, মাদারীপুর থেকে সানবীর আছে আমাদের সাথে, নটরডেম কলেজের জন্য প্রিপারেশন নিয়েছিলেন, হ্যাঁ এটা তো সবাই নেয়, কিন্তু চান্স পাই নাই, ভাগ্য মানে দুর্ভাগ্যবশত এত ভালো স্টুডেন্ট ছিলাম না হয়তো সেজন্য। আই এম ফ্রম আইএসসি, লিমন আছে আমাদের সাথে আইডিয়াল থেকে। আনিকা আছে, কই লিখলো, আনিকা বুশরা মুন্সিগঞ্জ থেকে, ইয়াসিন লিমন। ভাই আপনি বুয়েটে মেরিট পজিশন কত ছিল, এটা কি ধরনের প্রশ্ন? বুয়েটে মেরিট পজিশন, এটা তোমাদের সাথে যখন অফলাইনে যদি কখনো ক্লাস পাই তখন বলবো। আচ্ছা, প্রিয়ন্তী আছে ফেনী থেকে, জান্নাতুল ময়মনসিংহ থেকে, আইডিয়াল থেকে মাহির সামিদকে দেখা যাচ্ছে, শতাব্দী আছে ফেনী থেকে। এসএসসি এর রেজাল্ট, এটা আবার কি ধরনের প্রশ্ন? আমার সবগুলো তো গোল্ডেন ছিল আলহামদুলিল্লাহ। আর স্কলারশিপ একটা তো পাইনি, তবে গোল্ডেন ছিল সবগুলাতেই। আর আমি বললাম তো উদ্ভাসে মডেল টেস্ট দিছি না, গোল্ডেন কি মিস যায় নাকি?
আমরা হচ্ছে 2-1 মিনিটের ভিতরে শুরু করব। ভাইয়া হচ্ছে আমাদের মাঝে 2-1 মিনিটের মধ্যে জয়েন দিচ্ছে। সো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে ফেসবুক লাইভে আছো, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা হচ্ছে চাইলে আমাদের এই ক্লাসটা তোমাদের পরিচিত কোনো বন্ধু বান্ধব যারা হচ্ছে ফেসবুকের সাথে যুক্ত থাকে তাদেরকে তোমরা শেয়ার করতে পারো, প্লাস হচ্ছে মেনশন করে দিতে পারো, তাহলে তাদের কাছে নোটিফিকেশন যাবে, তারা হচ্ছে ক্লাসটা করার সুযোগ পাবে। যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছো, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা চাইলে ক্লাসটা শেয়ার করতে পারো, প্লাস হচ্ছে তোমাদের পরিচিত বন্ধু বান্ধবের সাথে ক্লাসটা হচ্ছে মেনশন করতে পারো। সো আশা করি সবাই আমাদের সাথে থাকবা। আমরা হচ্ছে ইনশাআল্লাহ 2-1 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করব। তোমাদের আরেকটা বিষয় জানা রাখতেছি, তোমরা যারা অলরেডি আমাদের সাথে অ্যাডমিট হয়েছো তাদেরকে ধন্যবাদ। আর যারা হচ্ছে এখনো আমাদের সাথে অ্যাডমিট হও নাই, সো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে অতি দ্রুতই আমাদের কোর্সটা এনরোল করবা। তোমাদের হচ্ছে ফিজিক্যালি প্লাস হচ্ছে অনলাইন দুইভাবেই থাকবে। ফিজিক্যালি হচ্ছে তোমরা চাইলে আমাদের ব্রাঞ্চগুলোতে, আমাদের ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে যে ব্রাঞ্চগুলো থাকে ওই ব্রাঞ্চগুলোর মধ্যে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবা। আচ্ছা, তোমরা একটু বলো তো, একটু চ্যাট বক্সে জানাও তো যে তোমরা স্লাইডটা কি দেখতে পাচ্ছ কিনা। আবার মানে আমি আবার শেয়ার করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে স্যার বলতে হবে না, কোনো সমস্যা নাই। আমরা উদ্ভাসে হচ্ছে আমরা, তোমরা আমাদের সাথে ভাইয়া বলে কথা বলতে পারো। তোমাদের থেকে আমি এত বেশিও বয়স্ক হয়ে যায়নি যে আমাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে। আর আমরা হচ্ছে তোমাদের চ্যাপ্টারটা সম্পর্কে হ্যালো কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ক্লাসটা শুরু করে দিই আমরা। হ্যাঁ, জি ভাই, শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। মৃদুল, তুমি একটু, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের আজকের এসএসসি মডেল টেস্টের যে ফ্রি ক্লাস, ফিজিক্স ফ্রি ক্লাস, সেখানে স্বাগতম। তো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াসিন মিয়া। আমি বুয়েট থেকে ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমি মূলত আপনাদের সাথে আজকে ক্লাসটি নিব, আর আমাদের সাথে কিউএনএ তে থাকবে হচ্ছে সামিউল মৃদুল। ওকে, সো আপনারা যেহেতু অনেকেই নতুন এখানে ক্লাস করতেছি অনলাইনে, অনেকে হয়তো এর আগেও ক্লাস করছি, তো কিছু বেসিক নিয়ম আগে আমরা একটু বলে নেই, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনাদের হচ্ছে যত রকম কোয়েশ্চেন থাকবে, লাইক আপনি কোনো একটা অঙ্ক করাচ্ছি, আপনি সেখানে হচ্ছে কিছু বুঝতে পারতেছেন, আপনি সেই কোয়েশ্চেনটা করবেন হচ্ছে কিউএনএ তে। কিউএনএ যে অংশটা আছে সেখানটাতে হচ্ছে আপনি আপনার কোয়েশ্চেন গুলো করবেন। অন্যদিকে আমি আপনাদেরকে মাঝে মধ্যে কিছু জিনিস জানতে চাইবো বা আমার সাথে কমিউনিকেট করতে বলবো, সেটা হচ্ছে আপনারা দেখাবেন হচ্ছে চ্যাট বক্সে। ওকে, সো এই দুইটা জিনিস একটু আলাদা করে মেনটেন করবেন। ওকে, আমার সাথে যদি কখনো কথা বলতে হয় সেটা হচ্ছে চ্যাট বক্সে। যেমন এখন আমি আপনাদের সবার সাথে একটা স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা সবাই কাইন্ডলি আমাকে একটু চ্যাট বক্সে জানান তো আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। সবাই একটু চ্যাট বক্সে জানাবেন, সবাই একটু চ্যাট বক্সে জানাচ্ছেন। ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেকেই হচ্ছে আমরা পার্টিসিপেট করতেছি যে হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা? আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ার।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবকিছু ঠিক আছে, ভেরি নাইস, থ্যাংক ইউ এভরিওয়ান। সো তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা বরং হচ্ছে ক্লাসটা শুরু করে দেই। আজকে আমরা যেটা দেখবো, আমরা জানি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের হচ্ছে এসএসসি পরীক্ষার রুটিন কিন্তু অলরেডি দিয়ে দিছে, মানে আজকেই হচ্ছে আপনাদের রুটিন হচ্ছে একটা প্রস্তাবিত রুটিন চলে আসছে, চূড়ান্ত রুটিনও হয়তো বা রিসেন্টলি হচ্ছে পাবলিশ হয়ে যাবে। তো 14ই নভেম্বর মোস্ট প্রবাবলি সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের পরীক্ষাটা হয়ে যাচ্ছে। সো অনেকদিন পরে আপনাদের পরীক্ষা হচ্ছে, যদিও শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে। সো এই শর্ট সিলেবাসে আসলে হোক আর মানে যে সিলেবাসেই পরীক্ষা হোক না কেন, পরীক্ষাটার ওয়েট কিন্তু কোনো অংশে কমে নাই, কারণ আপনি এসএসসি পরীক্ষার যে রেজাল্ট সেটা দিয়েই কিন্তু আপনি ভার্সিটিতে ভর্তি হবেন, বা পরবর্তীতে হচ্ছে আপনি চাকরি জীবনেও হচ্ছে কিন্তু এসএসসি রেজাল্টের একটা ইম্প্যাক্ট থাকে। তো যার কারণে আমরা চেষ্টা করবো এই অল্প সময়ের মধ্যেই আমাদের প্রিপারেশনটাকে একটু গুছিয়ে নিয়ে আসার জন্য, ঠিক আছে? সো আজকে আমরা ফিজিক্সে প্রথম যে আমাদের টপিকটা লাইক হচ্ছে যেখান থেকে সব সময় কোয়েশ্চেন থাকে, গতি, সেটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। ওকে, সো আমি আর কথা বাড়াবো না, আমরা বরং হচ্ছে ক্লাসটা শুরু করে দেই। তো একদম শুরুতে হচ্ছে আমরা যেটা দেখবো, এই চ্যাপ্টারটা যখনই আমরা পড়তে যাই, হ্যাঁ গতির চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা যখনই আমরা পড়তে যাই তো আমাদের প্রথমেই যেটা জানা দরকার সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য। ওকে, আচ্ছা তো সবাই একটু আমাকে বলেন তো দূরত্ব কি ধরনের রাশি, সবাই একটু চ্যাট বক্সে জানাই, দূরত্ব কি ধরনের রাশি, স্কেলার নাকি ভেক্টর? দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, ভেরি গুড, অনেকেই আমরা বলতেছি দূরত্ব হচ্ছে স্কেলার। অন্যদিকে সরণ কি ধরনের রাশি? সরণটা হচ্ছে ভেক্টর রাশি। এইটাই কিন্তু মেইন পার্থক্য, আমাদের দূরত্বটা হচ্ছে স্কেলার রাশি, ওকে, অন্যদিকে সরণটা হচ্ছে ভেক্টর রাশি। ওকে, তাহলে ব্যাপারটা যদি একটু খেয়াল করেন, ব্যাপারটা যদি একটু খেয়াল করি, যে দূরত্ব যদি আমরা কখনো বের করতে যাই, দূরত্ব যদি কখনো বের করতে যাই, তাহলে সেক্ষেত্রে একটা বস্তু মোট কতটুকু পথ অতিক্রম করতেছে পুরোটা হিসাব করতে হবে, লাইক পুরোটা আমরা যোগ করে যাব। কিন্তু যখন আমরা সরণ হিসাব করব, সরণের ক্ষেত্রে সব সময় এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, সরণ হিসাব করতে হয় সর্বদা আদি বিন্দু হতে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু হতে শেষ বিন্দুর দিকে, এবং আদি বিন্দু হতে শেষ বিন্দুর সরাসরি যেই দূরত্বটা এটাই বলি আমরা সরণ, এটাকেই বলি সরণ। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, মনে করেন এইটা একটা পয়েন্ট এ আর এইখানে একটা পয়েন্ট হচ্ছে বি। এখন লেটস সে আপনার কোনো এক বন্ধু, সে মনে করেন হচ্ছে এ থেকে বি তে এই হাবিজাবি এই নীল কালারের রাস্তাটা দিয়ে গেল, আরেকজন বন্ধু সে মনে করেন হচ্ছে সাপোজ এইখান থেকে এ থেকে বি তে লাল কালারের কোনো একটা রাস্তা দিয়ে গেল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, দেখি আমাকে বলেন তো একটু, এই ক্ষেত্রে আপনার দুই বন্ধুর সরণ কি একই হবে নাকি আলাদা হবে? সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করি। ওকে, হ্যাঁ অনেকেই হচ্ছে জানাচ্ছি একই হবে, ভেরি গুড। হ্যাঁ দুই একজন বলতেছে আলাদা হবে, না ভাইয়া আসলে সরণ যখন বের করব তখন পথের উপর সেটা ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে কিসের উপর? আপনার আদি বিন্দুটা আর শেষ বিন্দুর উপর। কারণ আদি থেকে শেষ বিন্দুর সরাসরি যে দূরত্ব, আদি থেকে শেষের সরাসরি যে দূরত্ব সেটাই আমাদের সরণ নির্দেশ করে। ক্লিয়ার? যেহেতু আপনি যেই পথেই যান না কেন এ থেকে বি এর সরল রৈখিক দূরত্বটা সব ক্ষেত্রে সেম, তাই সরণটাও এক্ষেত্রে সেম হবে। ওকে, এবার আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে একটা ছোটখাটো এমসিকিউ টাইপের একটা প্রবলেম হচ্ছে আমরা করে ফেলি। সবাই একটু স্টেটমেন্টটা পড়ে ফেলেন তো, সবাই একটু স্টেটমেন্টটা পড়ে ফেলেন, আমাদেরকে স্টেটমেন্টটা কি বলছে। বলা হচ্ছে একজন লোক প্রথমে কোনো বিন্দু হতে পূর্ব দিকে গেল, একজন লোক কোনো একটা বিন্দু হতে প্রথমে পূর্ব দিকে গেল, তারপর সেখান থেকে উত্তর দিকে 12 কিলোমিটার গেল। জানতে চাওয়া হয়েছে লোকটার সরণ কত। ওকে, জানতে চাওয়া হয়েছে লোকটার সরণ কত। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি এই প্রবলেমটা আমরা কিভাবে করব। এমনিতে কেউ কি পারবো? আমরা একটু চ্যাট বক্সে একটু জানাই তো দেখি, চ্যাট বক্সে একটু জানাই, চ্যাট বক্সে। ওকে, হ্যাঁ আমি অনেককেই দেখতেছি, তানভীর, রায়ান, হ্যাঁ অনেক উত্তর, হ্যাঁ 13 কিলোমিটার। বেশ কয়েকজন একটু আমরা একটু কনফিউজড আছি, বাট বাকি অনেকেই আমরা সঠিক উত্তর দিছি। হ্যাঁ বেশ সহজ একটা প্রবলেম, তো যারা পারি নাই তাদের টেনশনের কোনো কারণ নাই, আমরা আসলে কিছুক্ষণের মধ্যেই প্রবলেমটা করে ফেলবো। দেখেন কি বলছে, আপনি যখন কোনো একটা প্রশ্নে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলো থাকবে তাহলে কি করবেন জানেন? এরকম একটা, এই যে মনে করেন এইটা, আপনি এরকম একটা ছবি আঁকবেন এবং এই ছবিতে সবসময় ধরে নেবেন হচ্ছে উপরের দিকটাকে আমরা বলবো উত্তর, তার বিপরীত দিকটাকে বলবো দক্ষিণ। উত্তর দিকে তাকিয়ে ডান দিকটা হচ্ছে পূর্ব, বাম দিকটা হচ্ছে পশ্চিম।
এবার খেয়াল করি আমরা, আমাদেরকে কি বলছে, আমাদের যে লোকটা কোনো একটা বিন্দু হতে, ধরে নিচ্ছি বিন্দুটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দু হতে এই লোক প্রথমে পূর্ব দিকে 5 কিলোমিটার গেছে, পূর্ব দিকে 5 কিলোমিটার। তার মানে সে হচ্ছে মনে করেন ও থেকে এই যে পূর্ব দিকে এ পয়েন্টে আসছে, কতটুকু আসছে এখানে 5 কিলোমিটার। তারপর ওই পয়েন্ট থেকে উত্তর দিকে 12 কিলোমিটার গেছে, উত্তর দিকে, উত্তর দিক মানে কোন দিক তাহলে, উত্তর দিক মানে এই যে সোজা উপরের দিকে, এই দিকে গেছে 12 কিলোমিটার। তাহলে এই যে বি পয়েন্টে আসলো 12 কিলোমিটার। এবার তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এই ক্ষেত্রে আদি বিন্দু কোনটা আর শেষ বিন্দু কোনটা? আদি বিন্দু কোনটা, শেষ বিন্দু কোনটা? হ্যাঁ, আদি বিন্দু হচ্ছে ও, শেষ বিন্দু হচ্ছে বি। এখান থেকে রওনা শুরু করে সে বি তে পৌঁছাইছে। তাহলে সরণ যদি বের করতে হয় আমাদেরকে করতে হবে কি, আদি থেকে শেষ সরাসরি একটা সরল রেখা আঁকতে হবে, এটাই হবে তার সরণ। তাহলে এই যে আদি থেকে শেষের দিকে আমি যে ভেক্টরটা চিন্তা করতেছি ওবি, সেটাই হচ্ছে আমাদের সরণ নির্দেশ করবে, এবং সেটার মান এই যে ত্রিভুজ ও এ বি, এই সমকোণী ত্রিভুজ থেকে বের করা যায়। বের করলে সেটা কত হবে, √5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, দ্যাট মিনস ইট ইজ 13 কিলোমিটার। সবাইকে বুঝতে পারছি আমরা? সবাই ক্লিয়ার নিশ্চয়ই? একটু চ্যাট বক্সে জানাই। ওকে, ক্লিয়ার, ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আছে, যদি আমাদেরকে প্রশ্নে সরণ না বলে যদি আমাদেরকে বের করতে বলতো লোকটার দূরত্ব কত, দূরত্ব কত, তখন আমরা কত লিখতাম? দূরত্ব 17, ভেরি গুড। যদি আমাদেরকে কোনো কারণে দূরত্ব বের করতে বলতো, দূরত্ব মানে কিন্তু সেটা স্কেলার রাশি, সেটার জন্য হিসাব করব কিভাবে, মোট কতটুকু গেছে। তাহলে মোট 5 কিলো আর 12 কিলো, মোট গেছে 17 কিলো, সেইটা হবে হচ্ছে দূরত্ব। সো আশা করি সবাই আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, এইটা যদি আমরা বুঝে যাই, আমরা চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট ইয়াটাতে, আমরা হচ্ছে নেক্সট ইয়াটাতে চলে যাব। নেক্সট হচ্ছে খেয়াল করি, এখন আমাদের যে প্রবলেমটা, সবাই একটু স্টেটমেন্টটা খেয়াল করি। আচ্ছা, এবারের স্টেটমেন্টটা কি বলছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গড় বেগ, গড় দ্রুতি, সমবেগ, এই নিয়ে একটা প্রবলেম। স্টেটমেন্টটা কি বলছে, একজন লোক এ বিন্দু হতে সোজাসুজি বি বিন্দুতে 20 মিটার পার সেকেন্ড সমবেগে গেল, তারপর বি বিন্দু থেকে সোজাসুজি এ বিন্দুতে 30 মিটার পার সেকেন্ড সমবেগে ফেরত আসলো। লোকটির গড় দ্রুতি এবং গড় বেগ কি করো, নির্ণয় করো। আচ্ছা সবাই তাহলে আমাকে একটু চ্যাট বক্সে জানান তো যে আপনাদের হচ্ছে কোনো আইডিয়া আছে কিনা যে আসলে কত হইতে পারে, লোকটার গড় বেগ কত হইতে পারে, লোকটার গড় দ্রুতি কত হইতে পারে, দেখি আপনাদের প্রিপারেশন কেমন। ওকে, আচ্ছা ঠিক আছে, গড় বেগ 0 বলতেছি। আচ্ছা, আরেকটা আনসার আমরা খুব বেশি দেখতেছি 25, 25, 25, আমি এখনো কোনো সঠিক উত্তর দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। আপনারা, হ্যাঁ একজন মাহমুদুল, ভেরি গুড, মাহমুদুল হচ্ছে সঠিক উত্তর দিছে দুইটাই। আর বাদ বাকিরা আমরা সবাই হচ্ছে গড় বেগটা পারছি, গড় দ্রুতিটার ক্ষেত্রে অনেকের একটু ভুল হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, খেয়াল করেন, আমাদের এই প্রবলেমটা করতে গেলে আমাদের যেটা বুঝতে হবে প্রথমত সেটা হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে কি, সমবেগ, এরপরে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গড় দ্রুতি, এরপরে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গড় বেগ। তাহলে খেয়াল করেন, সমবেগ কথাটার মানে কি, সমবেগ মানে আমরা সবাই জানি যে কোনো একটা বস্তু যখন হচ্ছে প্রতি সেকেন্ডে একই বেগে একই দিকে যেতে থাকে সেটাকে আমরা বলি কি বেগ, সমবেগ, সহজ উত্তর। এখন সমবেগের ক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা খাটে, সবাইকে ওই ফর্মুলাটা জানি, একটু চ্যাট বক্সে জানাই তো, সমবেগের ক্ষেত্রে কি ফর্মুলা খাটে, সমবেগের ক্ষেত্রে, ভেরি গুড, এই যে অনেকেই পারতেছি, S = VT, এক্স্যাক্টলি, সমবেগের ক্ষেত্রে একটাই ফর্মুলা, এটা হচ্ছে S = VT। আচ্ছা যাই হোক, এবার আসেন গড় দ্রুতি, এই জিনিসটা কি, গড় দ্রুতি খেয়াল করি। গড় দ্রুতি এই কথাটার মানে হচ্ছে আপনি যখন মনে করেন আপনি 2 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে বিভিন্ন দূরত্বে গেছেন, ওকে, এন্ড টোটাল পুরো আপনার যাত্রা শেষে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে গড় দ্রুতি কত, আপনি কিভাবে বের করবেন? আপনার বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গড় হিসাব যখন আমরা করি তখন আমরা হিসাব করি হচ্ছে মোট কতটুকু আপনি দূরত্ব গেছেন
আর মোট কতটুকু সময় অতিবাহিত হয়েছে, অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দিয়ে যদি ভাগ করি তাহলে বের হয়ে যাবে গড় দ্রুতি। সবাই কি ক্লিয়ার আমরা? অন্যদিকে গড় বেগ, এইটা হচ্ছে আমাদের কি রাশি ভাইয়া? ভেক্টর রাশি। সো ভেক্টর রাশির ক্ষেত্রে আর তো দূরত্ব নেওয়া যাবে না, কি নিতে হবে বলেন তো চ্যাট বক্সে? কি নিতে হবে? সরণ নিতে হবে, সরণ। তাহলে যদি সরণ নিতে হয় তাহলে এটা হবে হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই হচ্ছে মোট সময়। এখন আসেন আমাদেরকে যে প্রবলেমটা দিচ্ছে সেই প্রবলেমটা আমরা একটু স্টেটমেন্টটা থেকে একটা ছবি আঁকি। খেয়াল করেন, মনে করেন এটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমাদের লোকটা সরাসরি বি পয়েন্টে গেছে। ওকে, সে কত বেগে গেছে? সে গেছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড সমবেগে, লেটস এটাকে বললাম v1। অন্যদিকে বিতে যাওয়ার পর সে আবার এতে ফেরত আসছে, তাহলে এই ক্ষেত্রে সে গেছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এটাকে বললাম v2। ওকে, এখন খেয়াল করি আমরা, দেখি বলেন তো, সে এ থেকে বিতে গেছে, বি থেকে আবার এতে ফেরত আসছে, তাহলে তার আদি বিন্দু যেটা শেষ বিন্দু সেটা। তাহলে এই ক্ষেত্রে লোকটার সরণ কত হইছে? একটু চ্যাট বক্সে বলেন তো, এই ক্ষেত্রে লোকটার সরণ কত হইছে? 0। ভেরি গুড। সো এই ক্ষেত্রে আমাদের লোকটার সরণ হচ্ছে 0, কারণ সে যেখান থেকে শুরু করছে সেখানেই ফেরত আসছে। তাহলে মোট সরণ যদি 0 হয় তাহলে বলেন তো এখানে লব যদি 0 হয়, হর যাই হোক, এখানে গড় বেগ এর মানটা কত আসবে? 0। সবাই কি বুঝতে পারছি আমরা? বেশ সহজ, আশা করি এখানে কারো কোনো কনফিউশন নাই। ওকে, এবার আসেন গড় দ্রুতি বের করার পালা। গড় দ্রুতিটা কিভাবে বের করব? গড় দ্রুতি বের করার জন্য আমরা যে কাজটা করব, খেয়াল করি, মোট দূরত্ব ধরে নিচ্ছি আমরা, এ থেকে বি এর যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে ডি। ওকে, এই দূরত্বটা হচ্ছে ডি, এবং এই দূরত্বটা যাইতে বস্তুটার সময় লাগে সাপোজ t1, এটা আমরা ধরে নিলাম। অন্যদিকে বি থেকে যখন সে এতে ফেরত আসে তখন আমরা দূরত্বটাকে বলতেছি সাপোজ একই দূরত্ব, সেটাও ডি। কিন্তু বলেন তো বি থেকে এতে যখন ফেরত আসবে তখন কি একই সময় লাগবে নাকি আলাদা সময় লাগবে ভাইয়া? একই সময় লাগবে না আলাদা? আলাদা টাইম লাগবে। তাহলে এইটা হবে আমাদের, লেটসে বললাম হচ্ছে t2। তাহলে খেয়াল করেন আমরা দুইটা টাইম ধরে নিছি, এ থেকে বিতে ধরছি হচ্ছে t1 আর বি থেকে এতে ফেরত আসতে t2। তাহলে এবার বলেন তো গড় দ্রুতি, গড় দ্রুতি এইটা যদি আমরা লিখতে যাই তাহলে মোট দূরত্ব, এখন বলেন তো মোট দূরত্ব এখানে কত? সবাই একটু চ্যাট বক্সে বলেন তো মোট দূরত্বটা কত? ডি। প্রথমে যাইতে হচ্ছে ডি, আসতে হচ্ছে ডি, তাহলে মোট দূরত্বটা হচ্ছে ডি প্লাস ডি। সবাই কি ক্লিয়ার? মানে হচ্ছে 2d। আর অন্যদিকে মোট সময়টা কত? মোট সময় যাইতে লাগছে t1, আসতে লাগতেছে t2, তাহলে মোট সময়টা কত? t1 প্লাস t2। ওকে ভাইয়া, আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করি আমরা, এখন আমরা দেখবো ভাইয়া, এখন তো এখানে আমাদের আসছে হচ্ছে 2d বাই t1 প্লাস t2, কিন্তু আমরা তো d, t1, t2 এগুলো কিছুই জানি না। তো এগুলো কিছু না জানলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা এগুলো হচ্ছে বের করে নিতে পারবো। কিভাবে বের করে নিব একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই যে আমাদের এখানে তাকান, আমাদেরকে বেগ দেওয়া আছে তাই না? তাহলে আমরা যদি লিখি এ থেকে বিতে যাওয়ার সময়, এ থেকে বিতে যাওয়ার সময় লোকটা কত দূরত্ব গেছে? ডি দূরত্ব। কত বেগ নিয়ে গেছে সে? v1। কতক্ষণ সময় লাগছে? t1। সবাই কি এই সমীকরণটা বুঝতে পারছি ভাইয়া? একটু চ্যাট বক্সে বলি, এ থেকে বি এর জন্য এক্স্যাক্টলি, বেশ সহজ। তাহলে এইখান থেকে আমরা এটা লিখতে পারি, তাহলে এখান থেকে দেখেন তো t1 এর মানটা কত লেখা যাবে? t1 এর মানটা লেখা যাবে d বাই v1। সবাই ক্লিয়ার? আমরা কি করলাম, আমরা সময়টা আর দূরত্বের মধ্যে যে বেগের সাথে সম্পর্ক সেটা বের করে নিলাম। একই রকম ভাবে এটা তো ছিল এ থেকে বি এর জন্য, একই রকম ভাবে ভাই আমরা বি থেকে এ এর জন্য বের করে নিতে পারি। দেখেন বি থেকে যদি আমরা এতে যাই
তখন আমাদের দূরত্ব সমান সমান বেগ হচ্ছে v2, সময় হচ্ছে t2। তাহলে t2 ইকুয়াল টু হচ্ছে d/v2। ক্লিয়ার ভাইয়া? এই যে দুইটা মান আমরা বের করলাম, এখন আমরা কি করব, এই মানগুলো আমাদের আগে যে সমীকরণটা ছিল, মানে গড় দ্রুতির যে সমীকরণটা ছিল, সেই সমীকরণটাতে এখন বসায় দিব। দেখেন 2d ডিভাইডেড বাই, এই যে t1 এর জায়গায় বসাবো হচ্ছে d/v1, t2 এর জায়গায় বসাবো d/v2। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারতেছি? তাহলে উপরে কত আসতেছে 2d, নিচে যদি আপনি d কমন নেন চলে আসবে 1/v1 প্লাস 1/v2। ওকে, তাহলে এই যে দেখেন সুন্দর করে d আর d কাটা, আমরা যেগুলো ধরে নিয়েছিলাম, আমরা d, t1, t2 এগুলো আমরা ধরে নিয়েছিলাম, এগুলো সব কাটা। সো এগুলো সব যদি কাটা চলে যায়, ফাইনালি যেটা থাকে এটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে দেখবেন চলে আসছে 2v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে এই যে ফাইনালি আমরা সুন্দর মতো আমাদের ইকুয়েশনটা পেয়ে গেছি। কি পেয়ে গেছি? গড় দ্রুতির ইকুয়েশন 2v1 v2 বাই v1 প্লাস v2। কারো কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? কারো কোনো কোয়েশ্চেন চ্যাট বক্সে? সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি নিশ্চয়ই? আচ্ছা, এবার জাস্ট হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে মানগুলা বসায় দিব। এই যে v1 এর মান 20, v2 এর মান 30 ডিভাইডেড বাই 20 প্লাস 30, সেখান থেকে আমাদের বের হয়ে যাবে 24 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের গড় দ্রুতি। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, সবাই হচ্ছে বুঝতে পারতেছি। ওকে, আচ্ছা, এবার আপনাদের কারো স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, আপনাদের কিছু করতে হবে না, আপনাদের সবাইকে পিডিএফটা কি আমরা ওদেরকে দিতে পারবো ভাইয়া? বা আচ্ছা, আপনারা হচ্ছে একটা কাজ করেন, এক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের যে এই যে টোটাল আমরা যে প্রবলেমটা করলাম, আপনারা সব ভালো হয় হচ্ছে আপনারা সামনে যে একটা খাতা রাখেন আর একটা ক্যালকুলেটর যদি রাখেন, তাহলে আমাদের সাথে সাথে আমি বেশ আস্তে আস্তে করতেছি, হ্যাঁ, আপনি শুনতেও পারবেন, লিখতেও পারবেন, আশা করি সেই সময়টুকু আপনারা পাবেন। ওকে, আচ্ছা, তো একজন জানতে চাইছে, সামিয়া জানতে চাইছে গড় দ্রুতির সূত্র কি এটা কিনা। না, গড় দ্রুতির সূত্র এটা না, এটা এই অঙ্কের জন্য এরকম আসছে, কিন্তু গড় দ্রুতির যদি আমরা মেইন সূত্রটা বলি, হ্যাঁ, গড় দ্রুতির যদি আমরা মেইন সূত্রটা বলি, তাহলে সেটা হবে কিরকম, সেইটা হবে হচ্ছে এই যে মূল সূত্র হচ্ছে এইটা, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, এইটা হচ্ছে মূল সূত্র। ক্লিয়ার? অন্যদিকে গড় বেগের মূল সূত্র হচ্ছে মোট সরণ বাই মোট সময়। আপনাকে যে কোনো অঙ্ক দিবে, আপনি মূল সূত্র দিয়ে শুরু করবেন, তারপর অঙ্কের নেচার অনুযায়ী বা প্রবলেমের যেটা বলা থাকবে সে অনুযায়ী যদি আপনি অ্যাপ্রোচ করেন, তাহলে হচ্ছে আপনি সেখান থেকে হচ্ছে ফাইনালি আনসারটা পেয়ে যাবেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এনিওয়ান? আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা আচ্ছা, নিয়াজ জানতে চাইছে কেন হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে দুইটার হচ্ছে বেগের গাণিতিক গড় নিয়ে আমরা করলাম না, মানে কেন গাণিতিক গড়টাই হচ্ছে আমাদের গড় বেগ হইলো না বা গড় দ্রুতি হইলো না, সেটা একটা ভালো কোয়েশ্চেন। ওকে ফাইন, তাহলে এই কোয়েশ্চেনটা, হ্যাঁ, এই কোয়েশ্চেনটার আমি আনসার দিব। তবে কেউ কি আপনারা একটু বলতে পারবেন, আপনাদের মধ্যে কারো জানা থাকলে একটু চ্যাট বক্সে বলতে পারেন যে কেন আমাদের হচ্ছে সরাসরি গড় দিয়ে করা হয় না। ভেরি গুড মাহমুদ, টাইমটা একই না। হ্যাঁ মাহমুদ, ভেরি নাইস, টাইমটা একই না। আপনি খেয়াল করে দেখেন, যখন সে হচ্ছে এ থেকে বিতে গেছে তখন দূরত্ব একই ছিল, এ থেকে বি আর বি থেকে দূরত্বটা একই, কিন্তু সময়টা আলাদা আলাদা, t1 t2 সময়টা আলাদা আলাদা। সময় যদি আলাদা আলাদা হয় তাহলে সরাসরি গাণিতিক গড় করলে হয় না, কিন্তু কোনো কারণে যদি কখনো একই সময় ধরে চলে, মানে সময় যদি দুইটা সেম হয়, সময় যদি দুইটা কি হয়, সেম হয়, তখন আমরা গড় বেগের জন্য হচ্ছে সরাসরি গাণিতিক গড়কে কি করতে পারবো, ইউজ করতে পারবো। আপনাদের একটা এক্সাম্পল দেই, ছোট্ট করে একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনাকে বললো যে কোনো একজন লোক যাত্রাপথের অর্ধেক সময় 20 মিটার পার সেকেন্ড বেগে এবং বাকি অর্ধেক সময় 30 মিটার পার সেকেন্ড বেগে চলে।
মানে বেগে বলতে এখানে সমবেগ, হ্যাঁ বেগে বলতে বোঝাচ্ছি সমবেগ। আচ্ছা, আমার লেখার অবস্থা খুব একটা ভালো না, আপনাদেরকে একটু আমি রিড আউট করে দিচ্ছি। কোন একজন লোক যাত্রাপথের অর্ধেক সময় 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলে এবং বাকি অর্ধেক সময় 30 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। গড় বেগ কত? গড় বেগ কত, এইটা মনে করেন প্রশ্ন করলো। এই প্রশ্নটাতে খেয়াল করি, এই প্রশ্নটাতে কেমন হবে, মনে করেন সে এ পয়েন্ট থেকে রওনা দিচ্ছে, রওনা দিয়ে সে গেছে কোথায়? বি পয়েন্টে। ওকে, বি পয়েন্টে যাওয়ার পর কি বেগে গেছে সে? 20 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে। তারপর বি থেকে সে মনে করেন হচ্ছে সি পয়েন্টে আসছে, কত বেগে আসছে? 30 মিটার পার সেকেন্ড সমবেগে আসছে, এটা হচ্ছে V2। এখন আমাদেরকে বলছে যাত্রাপথের অর্ধেক সময় গেছে 20 মিটার পার সেকেন্ড সমবেগে, বাকি অর্ধেক গেছে 30 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে আমরা যদি মোট সময়টাকে ধরে নেই টি, মোট সময়টা ধরে নেন টি, তাহলে এ থেকে বিতে যাইতে সময় লাগছে কত? T/2। বি থেকে সিতে সময় যাইতে সময় লাগছে কত? T/2। সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করি এ থেকে বি এর যে দূরত্ব, এই দূরত্বটাকে ধরে নিচ্ছি বা সরণটাকে ধরে নিচ্ছি S1। ওকে, কেন? কারণ এই ক্ষেত্রে বেগটা হচ্ছে V1, তাই এই ক্ষেত্রে লিখলাম কত? S1। অন্যদিকে বি থেকে সি এর যে সরণটা, এটাকে বললাম হচ্ছে S2। কেউ কি বলতে পারবেন কেন দূরত্বটা আলাদা আলাদা হয়েছে? কেন দূরত্বটা আলাদা আলাদা হয়েছে? এনিওয়ান? কারণ হচ্ছে এক্ষেত্রে বেগটা কি আলাদা আলাদা। তাহলে আমরা দেখতেছি এখন আমাদের হচ্ছে বেগটা আলাদা আলাদা, দূরত্বটা আলাদা আলাদা, কিন্তু সময়টা একই লাগতেছে। তাহলে এই অবস্থায় যদি আমরা গড় বেগ বের করতে চাই, গড় বেগ, খেয়াল করেন গড় বেগ, সেটা ইকুয়াল টু লিখতে পারবো কত? মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। ওকে, মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। এখন বলেন মোট সরণ কত? একটু চ্যাট বক্সে বলেন তো। S1 গেছে, তারপর S2 গেছে, তাহলে টোটাল সরণ কত? S1 প্লাস S2। মোট সময়টা কত ভাইয়া? প্রথমে গেছে T/2 সময়, তারপরে আবার T/2 সময়, তাহলে মোট সময়টা কত? T/2 প্লাস T/2। সবাই ক্লিয়ার? তাহলে এবার খেয়াল করেন এইখানে এই যে T/2 আর T/2 মিলে টোটাল টাইমটা কত? T। টোটাল টাইমটা হচ্ছে T। S1 আর S2 এর পরিবর্তে দেখেন তো কি লেখা যাবে? S1 আর S2 এর পরিবর্তে S1 হচ্ছে এই যে বেগটা ছিল সমবেগ, তাহলে সমবেগ যদি হয় A থেকে B এর জন্য বেগটার মানটা কত? V1। সময় কতক্ষণ লাগছে? T/2, তাহলে বেগ ইনটু সময় মানে V1 ইনটু T/2, এই হচ্ছে দূরত্ব S1। অন্যদিকে S2 টা কত ভাইয়া? S2 টা হচ্ছে খেয়াল করেন বেগের মানটা কত? V2। সময়টা কতক্ষণ লাগছে? T/2, তাহলে হচ্ছে আমাদের এখানে লেখা যাবে কত? V2 ইনটু T/2। সবাই কি এই লাইনটা ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করি আমরা, এবার খেয়াল করি এখন দেখেন উপরে আর নিচে আপনার সুন্দর করে টি 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 সমস্ত টি, এই যে টি 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 কাটা চলে যাবে। যদি এটা কাটা চলে যায় বাকি থাকবে কত? V1/2 প্লাস V2/2। মানে আমরা যেটা বলতেছিলাম যে আপনি যদি দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেন তাইলেই এই ক্ষেত্রে গড় বেগটা পেয়ে যাবেন, যেটা হবে কত? 20 প্লাস 30 ডিভাইডেড বাই 2 মানে 25। সবাই কি ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পারছি আমরা? তাহলে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাতে আমরা দেখতে পেলাম যে একই সময় ধরে তারা চলতেছিল, এ কারণে গড় বেগটা সরাসরি গাণিতিক গড়ের সমান হয়ে গেছে। ওকে, তো ওভারঅল এই আলোচনার মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে গড় দূরত্ব যখন বের করব তখন আমরা হিসাব করব মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করব। অন্যদিকে গড় বেগ যখন বের করব তখন মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করব। ক্লিয়ার এভরিওয়ান? আর কারো কোনো কোয়েশ্চেন আশা করি নাই। আমরা তাহলে আমাদের পরবর্তী টপিকে চলে যেতে পারবো। পরবর্তী টপিকে আচ্ছা, একজন জানতে চাইছে T/2 কেন? T/2 কেন? কারণ এখানে প্রশ্নে বলছে ভাইয়া এই যে যাত্রাপথের অর্ধেক সময় গেছে সমবেগে
20 মিটার পার সেকেন্ড বেগে, বাকি অর্ধেক গেছে 30 মিটার পার সেকেন্ড বেগে। তাই আমরা t/2 ধরছি, যে টোটাল টাইমটা t হলে প্রথমে গেছে t/2 সময় গেছে 20 মিটার পার সেকেন্ড বেগে, পরের t/2 সময় গেছে 30 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, আশা করি বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফজলুল হক খুব ভালো একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে গড় দ্রুতিও সেম হবে কিনা। এক্স্যাক্টলি, আপনারাই বলেন তো গড় দ্রুতি সেম হবে কিনা, গড় দ্রুতি সেম হবে কিনা। হ্যাঁ, গড় দ্রুতিও সেম হবে, এক্স্যাক্টলি গড় দ্রুতিও সেম হবে, কারণ গড় বেগটা এখানে যা, গড় দ্রুতিও তা। কেন? কারণ এখানে সরণটা যা, দূরত্বটাও তা। আলটিমেটলি সে কোথা থেকে কোথায় গেছে, এ থেকে সি তে গেছে, তাই সরণটাও এসি, দূরত্বটাও এসি। এখানে এজন্য গড় বেগ যা হবে, গড় দ্রুতিও তাই হবে। সবাই আশা করি ক্লিয়ার। ওকে, ভেরি নাইস। তাহলে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট। এবার হচ্ছে আমাদের যেই সুন্দর পরিচিত যে সকল সূত্র আছে আমাদের, হ্যাঁ, মানে হচ্ছে কোন একটা বস্তু যদি সমত্বরণে চলে তখন তার বস্তুর গতিগুলোর জন্য আমরা বেশ কিছু ফর্মুলা জানি। ওকে, সো এই ফর্মুলাগুলো হচ্ছে আমাদের হচ্ছে আমরা সবাই জানি, তাও একটু মনে করাই দেওয়া। v = u + at, s = u + v/2 * t, s = ut + ½ at², আর হচ্ছে v² = u² + 2as। এই সমীকরণগুলো কখন খাটবে? যদি এর মানটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকতে হবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনটা একই দিকে একই মানে হতে হবে। বুঝতে পারতেছি? অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ যদি বাড়ে সাপোজ, তাহলে প্রতি সেকেন্ডে একই পরিমাণে বাড়তে হবে। এটাকেই আমরা বলি সমত্বরণ। ওকে, আচ্ছা, আরেকটা ইনফরমেশন আমরা একটু জেনে রাখবো, সেটা হচ্ছে যদি এর ভ্যালুটা পজিটিভ হয় এইটাকে আমরা বলি হচ্ছে ত্বরণ। অন্যদিকে যদি এর ভ্যালুটা নেগেটিভ হয় এটাকে আমরা বলি কি? মন্দন। ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগের মানটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, আর মন্দন মানে কি? বেগের মানটা আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, সো প্রশ্নে আপনাকে যেটা বলা থাকবে সে অনুযায়ী আপনি হচ্ছে কি করবেন? ক্যালকুলেশন করবেন। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ছোট্ট করে আরেকটা জিনিস একটু বলে দেই। যদি কখনো আপনাকে সমত্বরণে চলমান বস্তুর জন্য গড় বেগ বের করতে বলে, যদি কখনো সমত্বরণে চলমান বস্তুর জন্য গড় বেগ বের করতে বলে, তাহলে কিভাবে করব? তাহলে যেটা করব, এই যে গড় বেগ সমত্বরণে চলতেছে এই অবস্থায়, গড় বেগ মানে কি? আগেই বলছি, দেখেন, মোট সরণ বাই মোট সময়, এই হচ্ছে গড় বেগ। ওকে, মোট সরণ বাই মোট সময়। এখন বলেন তো, এই যে আমরা সূত্রগুলো যখন প্রমাণ করছি তখন আমাদের এখানে মোট সরণটাকে কত ধরছি? এস। মোট সরণটা হচ্ছে এখানে এস, আর মোট সময়টা হচ্ছে টি। তাহলে এই ক্ষেত্রে হবে s/t। ক্লিয়ার? এবার একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে দেখেন, এই যে আমাদের ইকুয়েশনটা আছে 2 নাম্বার ইকুয়েশন, এই 2 নাম্বার ইকুয়েশন থেকে কি লেখা যায়? দেখেন তো, লেখা যায় না s/t ইকুয়াল টু লেখা যায় হচ্ছে u + v / 2। তাহলে এটাই কিন্তু আমরা এখানে গড় বেগের সমীকরণে লিখতে পারি। s/t এর জায়গায় লিখতে পারি u + v / 2। এটা অনেক সময় আপনাদের MCQ তে আসে, সো আপনারা এটা মাথায় রাখবেন। এটা কখন খাটবে? যদি কোনো একটা বস্তু সমত্বরণে চলে তখন তার গড় বেগটা কেমন হবে? আদি বেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান। এর আগে যে অঙ্কগুলো করতেছিলাম সেগুলো ছিল সমবেগের জন্য, এখন যেটা করতেছি সেটা হচ্ছে সমত্বরণের জন্য। তাহলে যদি কোনো একটা বস্তু সমত্বরণে চলে তখন তার গড় বেগ হবে আদি বেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান। সবাইকে এই কথাটা বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট প্রবলেমটাতে। ওকে, তো সবাই আমরা একটু প্রবলেমের স্টেটমেন্টটা পড়ে ফেলি। স্টেটমেন্টটা কি বলছে? স্টেটমেন্টটা বলছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি বস্তু 2 ms/2 সমত্বরণে চলমান। বস্তুটি চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? বস্তুটি চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? ওকে, তাহলে দেখেন খেয়াল করে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, আচ্ছা ভাইয়া একটু চিন্তা করি। হ্যাঁ,
আমাদেরকে কি কি দেওয়া আছে? আমাদেরকে আদি বেগটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আমাদেরকে ত্বরণের মানটা দেওয়া আছে 2 ms ইনভার্স 2, বলছে চতুর্থ সেকেন্ড, 4 সেকেন্ড কিন্তু বলে নাই, হ্যাঁ একটু খেয়াল করতে হবে, চতুর্থ সেকেন্ড। তাহলে চতুর্থ সেকেন্ড যদি হয়, হ্যাঁ অনেকে এর মধ্যে উত্তরও করে ফেলছি, ভেরি গুড, হ্যাঁ এই যে অনেককে দেখতেছি উত্তর করে ফেলছে। আচ্ছা, তো মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা কি যে আমরা এই ধরনের প্রবলেম কিভাবে করব, একটু চিন্তা করি যে কিভাবে করা যেতে পারে। হ্যাঁ দেখেন, লেটস সে আপনাদেরকে আমি একটু বলি, মনে করেন আপনি ও পয়েন্ট থেকে রওনা দিছেন, ও পয়েন্ট থেকে রওনা দিছেন, রওনা দেওয়ার পর কিছুক্ষণ পর 1 সেকেন্ড পর, মনে করেন 1 সেকেন্ড পরে আপনি এ বিন্দুতে এসে উপস্থিত হয়েছেন। তারপরে মনে করেন আরো 1 সেকেন্ড পর, মানে টোটাল 2 সেকেন্ড যখন হলো তখন আপনি বি বিন্দুতে এসে উপস্থিত হয়েছেন। আরো 1 সেকেন্ড পর, মনে করেন 3 সেকেন্ড যখন হলো তখন আপনি সি বিন্দুতে এসে উপস্থিত হয়েছেন। আরো 1 সেকেন্ড পর, মানে টোটাল যখন আমাদের 4 সেকেন্ড হলো তখন হচ্ছে আপনি কোথায় এসে উপস্থিত হয়েছেন? ডি বিন্দুতে এসে উপস্থিত হয়েছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি 4 সেকেন্ডে টোটাল ও থেকে শুরু করে একদম কোথায় এসে উপস্থিত হয়েছেন? ডি তে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু খেয়াল করেন, আমাদেরকে জানতে চাইছে চতুর্থ সেকেন্ডে দূরত্ব। এ কথার মানে কি? এ কথার মানে হচ্ছে দেখেন, এখানে প্রথম সেকেন্ডে মানে রওনা করা থেকে প্রথম সেকেন্ডে আপনি গেছেন ও থেকে এ, পরের সেকেন্ডে মানে দ্বিতীয় সেকেন্ডে গেছেন এ থেকে বি, পরের সেকেন্ডে মানে বি থেকে সি, তৃতীয় সেকেন্ডে গেছেন বি থেকে সি, তাহলে চতুর্থ সেকেন্ডে কতটুকু গেছেন? সি থেকে ডি। এটা হচ্ছে চতুর্থ সেকেন্ড, সি থেকে ডি। এটাই কিন্তু ভাইয়া আমাদেরকে বের করতে বলছে। তার মানে আমাদের প্রশ্নে কি জানতে চাইছে? এই যে সিডি দূরত্বটা কত সেটা সবাই জানতে চাইছে। সবাই কি এই কথাটা বুঝতে পারছি কিনা? একটু ওয়াই লিখে জানাই, সবাই এই কথাটা বুঝতে পারছি? ওকে ফাইন, ঠিক আছে, সবাই বুঝতে পারছি। এবার খেয়াল করি, আমরা যে ফর্মুলাটা জানি ভাইয়া, আমরা ফর্মুলাটা জানি হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এই ফর্মুলাতে যখন আপনি টি এর ভ্যালু 4 সেকেন্ড বসাচ্ছেন তখন সে আপনাকে কোন দূরত্বটা ক্যালকুলেশন করে দেয়? কেউ কি বলতে পারবো? আমি যদি টি এর ভ্যালু 4 সেকেন্ড বসাই সে আমাকে কোন দূরত্বটা ক্যালকুলেশন করে দিবে? একটু ছবি থেকে লেখেন তো চ্যাট বক্সে। হ্যাঁ ভেরি গুড, ও থেকে কত পর্যন্ত? ও থেকে ডি পর্যন্ত, ভেরি গুড। কারণ একটু বলি, এই সূত্রটা সবসময় ক্যালকুলেট করে প্রথম থেকে শুরু করে ওই সময় পর্যন্ত মোট কতটুকু গেছেন, মোট কতটুকু। তাহলে খেয়াল করেন, আপনি একদম শুরু করছেন ও থেকে, তাহলে ও থেকে শুরু করে একদম 4 সেকেন্ডে আপনি কোথায় গিয়ে পৌঁছাইছেন? ও থেকে শুরু করে একদম ডি পর্যন্ত। এই দূরত্বটা হচ্ছে সে আমাকে ক্যালকুলেট করে দিবে। যদি আমরা টি এর ভ্যালু কত বসাই? 4 বসাই, তাহলে এইটা কত সেটা আমরা বের করে ফেলতে পারবো। ইউ এর মানটা কত? 10, টি এর মানটা কত? 4, হাফ এ ত্বরণের মানটা হচ্ছে কত? 2, টি স্কোয়ার, টি এর মানটা কত? 4, এই যে 4 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে হিসাব নিকাশ করেন, দেখবেন হচ্ছে এই যে 4 4 16, 4 10 40, কত আসছে? 56 মিটার। তাহলে ভাইয়া এই কথাটা কি বুঝায়? বুঝায় হচ্ছে বস্তুটা শুরু থেকে 4 সেকেন্ডে টোটাল 56 মিটার যাবে। ওকে, টোটাল 56 মিটার। এবার খেয়াল করেন, আমি যদি টি এর ভ্যালু 3 বসাই, তাহলে এবার একটু আমাকে চ্যাট বক্সে জানান তো, আমি যে দূরত্বটা পাবো সেটা চিত্রের কোনটা নির্দেশ করবে? আমি যদি টি এর ভ্যালু 3 বসাই, ভেরি গুড, ও থেকে সি পর্যন্ত। এই যে অনেকেই আমরা বুঝতেছি ও থেকে সি পর্যন্ত, কারণ এটা বুঝায় হচ্ছে শুরু থেকে 3 সেকেন্ডে কতটুকু গেছেন। তাহলে এই ওসি দূরত্বটা হয় 10 × 3 প্লাস হাফ 2 × 3 স্কোয়ার, তাহলে সেটা আসে হচ্ছে কত? 3 × 9, 39 মিটার। এবার ভাই আপনাদের জন্য দেখেন খুব সহজ বিষয়, আমাদের বের করা দরকার ছিল সিডি, তাহলে এখন ওডি হচ্ছে 56, ওসি হচ্ছে 39, তাহলে বলেন তো চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা সিডি ইকুয়াল টু কত লেখা যাবে? সিডি ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ও ডি
মাইনাস ও সি, এইটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 17 মিটার। এটাই হচ্ছে আমাদের কি চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? এনি কোয়েশ্চেন? ওকে, হ্যাঁ, এটা বেশ সহজ প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এবার এই যে আমাদের প্রবলেমটা, অনেকেই আমরা একটা সূত্রের কথা বলতেছি, হ্যাঁ ভাই আমরা সেই সূত্রটাও আপনাদেরকে একটু দেখাই দিব। একটা সূত্র আপনাদের বইয়ে নাই, বাট এই সূত্রটা দিয়ে আসলে আমরা এই অঙ্কটা সরাসরি করতে পারতাম। সেই সূত্রটা হচ্ছে এই সূত্র, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র। এটা দিয়ে এই অঙ্কটা সরাসরি করা যাইতো। সরাসরি কিভাবে? চতুর্থ সেকেন্ড বলছে না, চতুর্থ সেকেন্ড, তাইলে এখানে লিখবেন এস চতুর্থ, তাহলে টি এর বদলে কত বসাবেন? 4 বসাবেন। তাহলে আদিবেগ ছিল 10, হাফ, ত্বরণ ছিল 2, তারপর 2t - 1, 2 ইন্টু টি এর জায়গায় কত বসাবো? 4 বসাবো, টি এর জায়গায় 4 বসাবো, -1, তাইলে এইখান থেকে আসে হচ্ছে 17 মিটার। বুঝতে পারছি? তাহলে এই ফর্মুলাটা দিয়ে আপনি ডিরেক্টলি এমসিকিউ এর জন্য ভাই এটা করব। হ্যাঁ, আমরা এখনো ছোট মানুষ, তো এই কারণে হচ্ছে সরাসরি এই ফর্মুলাটা ইউজ করাটা ঠিক হবে না আর কি, মানে করলে ভুল হবে ব্যাপারটা এটা না, কিন্তু যেহেতু আমরা এসএসসি পরীক্ষা দিব, তো খাতা তো অনেক জায়গায় চলে যেতে পারে, তাই না? সো কোন স্যার কখন মাইন্ড করে ফেলে, এই জন্য যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আপনারা এর আগে যেভাবে দেখাইছি সেভাবে করাটাই ভালো রিটেনের জন্য। বাট এমসিকিউ যদি হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। ওকে, এমসিকিউ যদি হয় সেক্ষেত্রে এটা ইউজ করেন, বাট ফর্মুলাটা ঠিক আছে, ফর্মুলাটা ভুল নাই। হ্যাঁ, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তো সিকিউতে ব্যবহার না করার জন্য আমি পরামর্শ দিচ্ছি, আমি মানা করতেছি না, বলতেছি হচ্ছে না করাটা ভালো। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট প্রবলেমটাতে। ওকে, এসকে আমি জানতে চাইছি ফর্মুলাটার প্রুফ কি ভাইয়া? তো ফর্মুলাটার প্রুফ আমাদের দরকার নাই, ইনফ্যাক্ট আসলে আমি জাস্ট একটু হালকা করে আপনাকে বলে দেই, আপনি সেটা নিশ্চয়ই পারবেন। সেটা কিভাবে? এই যে আপনাকে বলে দিচ্ছি, আপনি প্রথমে টি সেকেন্ডে কতটুকু যায় সেটার জন্য ফর্মুলা লিখবেন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর লিখবেন টি মাইনাস 1 সেকেন্ডে কতটুকু যায়, মানে অঙ্কটা আমরা যেভাবে করছি সেটা লিখবেন হচ্ছে u ইন্টু টি মাইনাস 1 প্লাস হাফ অফ a ইন্টু টি মাইনাস 1 হোল স্কোয়ার, তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করে দিবেন, আপনার এই ফর্মুলা চলে আসবে। বুঝতে পারছি? সো ফর্মুলাটার প্রুফটা আমাদের জন্য নেসেসারি না। আচ্ছা ওকে, সো আমরা সবাই হচ্ছে চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট প্রবলেমটাতে। নেক্সট, ওকে, দেখেন বেশ সুন্দর একটা প্রবলেম। হ্যাঁ, বেশ সুন্দর একটা প্রবলেম। আমাদের এই প্রবলেমটা কি দেওয়া আছে, সবাই একটু স্টেটমেন্টটা পড়ে ফেলি। বলা হচ্ছে একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের তক্তার ভেতর ঢুকলো এবং 15 সেন্টিমিটার গেল। ঠিক তখন এর বেগ 150 মিটার পার সেকেন্ড হয়ে গেল। ওকে, বুলেটটা আর কত দূর যে থেমে যাবে? আপনারা যখনই একটা প্রশ্ন দেখবেন সাথে সাথে প্রশ্নটা একটু পড়ে ফেলবেন। হ্যাঁ, পড়ে ফেললে তাহলে আপনাদের জন্য হচ্ছে এরপরে বুঝতে একটু ইজি হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। অনেকের মধ্যে উত্তরও করে ফেলছি, আসলে আমাদের অনেকের প্রিপারেশন বেশ ভালো, আমি দেখতেছি অনেকে প্রশ্ন দেখার সাথে সাথেই দেখে আনসার করে ফেলতেছে। হ্যাঁ, আচ্ছা ওকে, সো তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে করব? সবাই একটু আমরা একটা ছবি দেখি ভাইয়া। হ্যাঁ, ছবিটা দেখি। মনে করেন হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা বুলেট, এখন এই বুলেটটার সামনে একটা কি রাখা আছে? তক্তা। ওকে ভাইয়া, একটা তক্তা। এখন এই যে তক্তাটা আছে, এই তক্তাটাকে প্রথমে এসে বুলেটটা মনে করেন এ বিন্দুতে আঘাত করলো। এই বিন্দুতে যখন আঘাত করছে তখন তার বেগ ছিল কত? 300 মিটার পার সেকেন্ড, মানে 300 মিটার পার সেকেন্ড। এরপরে তক্তাটাকে আঘাত করার পরে বুলেটটা কত দূর প্রবেশ করছে? বুলেটটা প্রায় 15 সেন্টিমিটার ঢুকে গেছে। এইখানে প্রায় S1 দূরত্ব ধরলাম, 15 সেন্টিমিটার ঢুকে গেছে, মনে করেন এই বি পয়েন্টে চলে আসছে। ওকে, এই বি পয়েন্টে যখন আসছে তখন তার বেগটা কত হয়েছে ভাইয়া? 150 মিটার পার সেকেন্ড। তাহলে তখন তার বেগটা হয়েছে 150 মিটার পার সেকেন্ড।
ওকে, এরপরে আমরা খেয়াল করব, এরপরে দেখেন বলছে হচ্ছে বুলেটটা আর কত দূর যে থেমে যাবে, বুলেটটা আর কত দূর যে থেমে যাবে। তাহলে বুলেটটা এখান থেকে কি করবে, আরো অনেক দূর যাবে। তাহলে আরো কত দূর যাবে, ধরলাম মনে করেন বুলেটটা এখান থেকে এই যে সি পয়েন্টে গিয়ে থেমে যাবে। তাহলে এই থেমে যাওয়া মানে কি, সি পয়েন্টে তার বেগটা হয়ে যাবে 0 ms−1। ওকে, সো এখানে দূরত্বটা কত, s2। আমাদেরকে কোয়েশ্চেন করছে কি, এই s2 এর মানটা কত। এবার ভাইয়া হ্যাঁ একটু খেয়াল করি, হ্যাঁ আমাদের এইখানে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাতে আমরা প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বুলেটটার বেগ কি হচ্ছে বলেন তো, আস্তে আস্তে কমতেছে, বুলেটটার বেগ আস্তে আস্তে কমতেছে। এন্ড কেউ কি বলতে পারবো কেন বুলেটটার বেগ কমতেছে, কেন বুলেটটার বেগ কমতেছে? হ্যাঁ মন্দন হচ্ছে, বুলেটের বেগ কমতেছে, কিন্তু কেন হচ্ছে? কারণ তক্তাটা বাধা দিচ্ছে। ভেরি গুড নুজহাত, তক্তাটা বাধা দিচ্ছে। এখন এই যে তক্তাটা বাধা দিচ্ছে, দেখেন তো তক্তাটা পুরাটা কিন্তু কি, তক্তাটা পুরাটা হচ্ছে আমাদের একই তক্তা। হ্যাঁ মনে করেন এই যে পুরো তক্তাটা, হ্যাঁ আমি যদি একটা তক্তা চিন্তা করি, পুরো তক্তাটা হচ্ছে সুষম তক্তা। এখন এই সুষম তক্তার প্রত্যেকটা পয়েন্টে সে যখন বাধা দেয়, এই বাধা দানকারী বলটা কিন্তু পুরাটা জায়গায় সেম, ঠিক আছে, মানে এই পুরাটা জায়গা জুড়ে একই পরিমাণ বাধা দেয়। তাহলে একই পরিমাণ বাধা দিলে পুরাটা জায়গায় তার বাধার কারণে যে মন্দনটা তৈরি হচ্ছে সেটাও কি আসবে, সেম আসবে। ভেরি গুড, এটাই হচ্ছে এখানকার মানে কি পয়েন্ট। হ্যাঁ এ থেকে বিতে যাওয়ার সময় মন্দন যতটুকু হবে, বি থেকে সিতে যাওয়ার সময়ও মন্দন ততটুকুই হবে। সবাই কি বুঝতে পারছি ভাইয়া মেইন কথাটা কি বলছি? তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে বোঝার বিষয়, যে এ থেকে বিতে সাপোজ এটার ত্বরণটা ধরলাম এ, বি থেকে সিতেও তাহলে এটার ত্বরণটা হবে এ। এখন খেয়াল করি, প্রথমে দেখি আমরা এ থেকে বি এর জন্য, এ থেকে বি এর জন্য, এ থেকে যখন বি চিন্তা করতেছি, দেখি বলেন তো এই অবস্থায় তার আদিবেগটা কত, এ থেকে যখন বি তে যাচ্ছে তখন তার আদিবেগটা কত, u1, সেটা কত 300 মিটার/সেকেন্ড। ভেরি গুড, বলেন তো এই অবস্থায় তার শেষ বেগটা কত, শেষ বেগটা ভেরি গুড 150 মিটার/সেকেন্ড। ওকে, এখন এই অবস্থায় সে কত দূরত্ব গেছে, s1, তাহলে s1টা কত এখানে 15 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.15 মিটার। ওকে আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি, এরপরে আমরা খেয়াল করি আমরা এখান থেকে বের করব এই অবস্থায় তার যে ত্বরণটা সেইটা কত। কারণ কি, কারণ এই ত্বরণের মানটা বের করেই পরবর্তীতে আমরা বি থেকে সি এর দূরত্বটা বের করতে পারবো। ওকে ভাইয়া খেয়াল করেন, তো প্রথমে ইকুয়েশনটা লিখি তাহলে, এ থেকে বি এর জন্য কি ইকুয়েশন আসবে, v1 স্কয়ার ইকুয়াল টু u1 স্কয়ার প্লাস 2as1। তাহলে মানটা বসাই, v1 এর মান হচ্ছে 150 হোল স্কয়ার, u1 এর মান হচ্ছে 300 হোল স্কয়ার, প্লাস 2 ইন্টু a s1টা হচ্ছে 0.15। দেখি ভাইয়ারা আপনারা একটু ক্যালকুলেশন করে আমাকে জানান তো a এর মানটা কত আসছে, ভাইয়ারা একটু জানাই a এর মানটা কত আসছে। হ্যাঁ 2250। আরে এক একজন এক এক রকম উত্তর দিচ্ছি কেন? আচ্ছা একটু ক্যালকুলেশন করে আমাকে একটু জানান কত আসতেছে। আচ্ছা ওকে, তাহলে ক্যালকুলেশন করে দেখি আমরা এইখানে কত আসতেছে। ওকে তাহলে আচ্ছা, এই যে একটা বিশাল নাম্বার আসে -22.5 ms ইনভার্স 2, এইরকম একটা আনসার আসছে। ওকে আচ্ছা হ্যাঁ, এই যে মাইনাস আসছে একটা মাইনাস, কেউ কি বলতে পারবেন মাইনাসটা দিয়ে কি বোঝাচ্ছে, মাইনাসটা দিয়ে কি বোঝাচ্ছে? এখানে মাইনাসটা দিয়ে মন্দন বোঝাচ্ছে, মন্দন, যে বেগটা আস্তে আস্তে কমতেছে। ভেরি গুড, এবার আসবো আমরা হচ্ছে এই মানটা হচ্ছে আমরা ইউজ করবো কিসের জন্য, বি থেকে সি এর জন্য, বি থেকে
সি এর জন্য। এবার দেখি আপনারা একটু আমাকে বলেন তো, বি থেকে সিতে যখন যায়, বি থেকে সিতে যখন যায় তখন তার আদি বেগটা কত? বি থেকে সিতে যখন যায় তখন তার আদি বেগটা কত? আচ্ছা আমি এইখানে না লিখে পরের পৃষ্ঠায় যায় লিখি, হ্যাঁ একটু ইয়া করি, পরের পৃষ্ঠায় গিয়ে হচ্ছে একটু দেখাই। আচ্ছা এই যে ছবিটা আছে আমাদের, ওকে আচ্ছা দেখি এবার বলেন, বি থেকে যখন সে সিতে যাচ্ছিল তখন তার আদিবেগটা কত? ইউ2, সেটা কত? 150। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ প্রথম ক্ষেত্রে যেটা ছিল শেষ বেগ, সেটা দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ। আর শেষ বেগটা কত? একদম থেমে গেছে, তাহলে এটা হচ্ছে 0 ms ইনভার্স 1। আর যে ত্বরণের মানটা একটু আগে আমরা পাইছি, হ্যাঁ একটু আগে ক্যালকুলেশন করে ত্বরণের মানটা পাইছি, সেটাই হচ্ছে আমরা এখন লিখবো -225,000 ms ইনভার্স 2। এবার ইকুয়েশন লেখার পালা, S2 টা কত হবে? V2 স্কয়ার ইকুয়াল টু U স্কয়ার প্লাস 2AS2। তাহলে মানগুলা বসায় দেই ভাইয়া, মানটা বসায় দিলেই পেয়ে যাবেন আপনি এই যে 150 স্কয়ার প্লাস 2 ইন্টু এত ইন্টু S2 কত চলে আসছে? অনেকেই ক্যালকুলেশন করে আমাকে অনেক আগে জানাই দিছি যে S2 এর মানটা এখান থেকে চলে আসে 0.05 মিটার, মানে দাঁড়াচ্ছে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে বেশ সহজ অঙ্ক আসলে, হ্যাঁ বেশ সহজ অঙ্ক। আচ্ছা ওকে আচ্ছা একজন বলছে ভাইয়া S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার দিলে হবে কিনা? এখন ভাইয়া এখানে কি টাইম আছে? টি টি তো আমাদেরকে দেওয়া নাই, তাহলে এটা তো হবে না, ঠিক আছে। আচ্ছা রানা বলছে আদিবেগ তো উভয় ক্ষেত্রে 300 থাকবে। না ভাইয়া হবে না, কেন হবে না? কারণ হচ্ছে এ থেকে যখন বি তে যায় তখন আদিবেগটা ছিল 300, কিন্তু বি থেকে যখন সি তে যাবে সবসময় চিন্তা করবেন কি, যেখান থেকে শুরু করবো আমরা চিন্তা করতেছি এখন বি থেকে সি, তাহলে প্রথমটার শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রে কি হিসেবে কাজ করবে? আদি বেগ হিসেবে কাজ করবে, এই জন্য আদি বেগটা হচ্ছে 150। আচ্ছা এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট প্রবলেমে। তার আগে একটা কথা একটু বলে নেই, এইখানটাতে আসলে আপনার ইনফ্যাক্ট আদিবেগটা যদি 300 না হয়ে অন্য যা খুশি তাও হইতো, তাও দেখতেন আনসারটা সেম আসে, হ্যাঁ আনসারটা সেম আসে আসলে। কারণ আলটিমেটলি হচ্ছে একটা বস্তুর আদিবেগ যখন অর্ধেক হয়ে যায় তখন সেটা আগে যতটুকু গেছিল তার হচ্ছে 1/3 ভাগ। ওকে আচ্ছা ঠিক আছে। সো এবার হচ্ছে নেক্সট, এবারের যে প্রবলেমটা এটা কিন্তু খুব নাইস একটা প্রবলেম, হ্যাঁ এবারের প্রবলেমটা সবাই ভাই একটু স্টেটমেন্টটা পড়ে ফেলি, সবাই স্টেটমেন্টটা পড়ে ফেলি। দেখেন প্রবলেমের স্টেটমেন্টটা পড়ে ফেলেন। একজন পুলিশ 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান, হঠাৎ সে 5 মিটার সামনে একজন চোরকে দেখতে পেল। তৎক্ষণাৎ চোরটি স্থির অবস্থা থেকে 2 ms ইনভার্স 2 সমত্বরণে দৌড় দিল। ওকে একজন পুলিশ 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান, হঠাৎ সে 5 মিটার সামনে একজন চোরকে দেখতে পেল। তৎক্ষণাৎ চোরটি স্থির অবস্থা থেকে 2 ms ইনভার্স 2 সমত্বরণে দৌড় দিল। পুলিশ চোরটিকে কতক্ষণ পরে ধরতে পারবে? ব্যাপারটা খেয়াল করেন, মনে করেন এ পয়েন্টে একটা পুলিশ, একজন পুলিশ আছে, হ্যাঁ এই পুলিশ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে আছে, সমবেগে। এখন এ পয়েন্ট থেকে সে হচ্ছে সামনে, তার সামনে বি পয়েন্টে কতটুকু সামনে? 5 মিটার সামনে একজন চোরকে দেখতে পেল, চোর। ওকে এখন আমাদের কাছে বলছে হচ্ছে যে এই যখনই সে দেখতে পেল চোরটা তখনই স্থির অবস্থা থেকে 2 ms ইনভার্স 2 সমত্বরণে দৌড় দিল। তাহলে হচ্ছে তার যে ত্বরণটা, হ্যাঁ ত্বরণের মানটা কত? 2 ms ইনভার্স 2। এখন আমাদের কাছে জানতে চাইছে পুলিশ চোরটিকে কতক্ষণ পরে ধরতে পারবে। এই ধরনের অঙ্কগুলো আমরা যখন করব মানে প্রায়ই দেখবেন বলে হচ্ছে কখন ধরতে পারবে, কখন তারা মিলিত হবে, এই টাইপের কথাবার্তা দেখবেন প্রায়ই বলে, হ্যাঁ সো এই টাইপের অঙ্ক করতে গেলে আপনি যেটা প্রথমেই ধরে নেবেন যে ধরি তারা হচ্ছে টি সময় পরে, হ্যাঁ যে রওনা শুরু করার টি সময় পরে কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, হ্যাঁ কোন একটা বিন্দুতে, মনে করেন ধরলাম সি বিন্দুতে গিয়ে তারা মিলিত হবে।
মিলিত হবে। এখন এই কথাটা মানে কি, যে দেশ ও দশের কল্যাণের জন্য আমরা ধরে নিচ্ছি হচ্ছে পুলিশ চোরকে কি করবে, ধরে ফেলবে। হ্যাঁ, সো এই যে ধরে ফেলবে, ধরে নিচ্ছি যেহেতু দুইজনই একই দিকে যাচ্ছে, তাহলে চোর কি করবে, সামনের দিকে দৌড় দিবে দৌড় দিবে দৌড় দিবে, মনে করেন সি পয়েন্টে এসে পৌঁছাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করেন, যখন চোর দৌড় দিচ্ছে, যখন চোর দৌড় দিল, ওই সময়ের মধ্যে চোরটা বি থেকে কোথায় গেছে, সিতে গেছে। তাহলে চোর যদি বি থেকে সিতে যায়, তাহলে আমরা চোরের অতিক্রান্ত দূরত্ব কত বলবো, চোরের অতিক্রান্ত দূরত্ব S1, সেটা হচ্ছে বি থেকে সি এর সমান। এখন চোরকে ধরতে পারা মানে কি, পুলিশকে তাহলে কি করতে হবে, এই সময়ের মধ্যেই পুলিশকে যাইতে হবে কোথা থেকে কোথায় বলেন তো চ্যাট বক্সে একটু, পুলিশকে যাইতে হবে এ থেকে সি পর্যন্ত। ভেরি গুড। যদি চোরকে ধরতে চায় পুলিশকে এই সময়ের মধ্যেই যাইতে হবে এ থেকে সি পর্যন্ত। তাহলে এইখানটাতে আমরা যদি পুলিশের জন্য অতিক্রান্ত দূরত্ব চিন্তা করি, পুলিশের জন্য সেটা হবে হচ্ছে এ থেকে সি পর্যন্ত। এবার আসেন, চোর কিভাবে যাচ্ছে, চোর যাচ্ছে স্থির অবস্থা থেকে সমতরণে, তাহলে চোরের জন্য ফর্মুলা কি হবে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এইটা সমান সমান কি লেখা যাবে, চোরের আদিবেগ কত, 0, হাফ ত্বরণটা কত 2 ইন্টু টি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কত আসলো, টি স্কোয়ার। তাহলে এই যে আমরা মানটা পেলাম, এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। হ্যাঁ, এখান থেকে ইকুয়েশনটা কি পেলাম, ইকুয়েশনটা পেলাম হচ্ছে যে S1 এইটাকে চাইলে আমরা লিখতে পারবো S1 এইটা হচ্ছে টি স্কোয়ারের সমান। এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এবার ভাইয়া খেয়াল করি, হ্যাঁ এবার খেয়াল করি, আমাদের পুলিশকে কি করতে হবে, পুলিশকে সমবেগে এই এ থেকে সি পর্যন্ত যাইতে হবে। তাহলে কত বেগে, সেটা 10 মিটার পার সেকেন্ড। তাহলে সমবেগের জন্য ফর্মুলা কি, ভিটি, তাহলে পুলিশের বেগ ইন্টু টি, এন্ড পুলিশের বেগটা কত 10 মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে টি। তাহলে S2 ইকুয়াল টু 10t। এখন বলেন তো এসি ছবি থেকে একটু বলেন তো, এই যে বিসিটা হচ্ছে আমাদের S1, তাহলে S2 ইকুয়াল টু কত লিখতে পারবো, S2 ইকুয়াল টু কত লিখতে পারবো, S2 ইকুয়াল টু লিখতে পারবো S1 প্লাস 5। হ্যাঁ, এই যে 5 মিটার আর S1 দুইটা মিলে S1 প্লাস 5, এইটা ইকুয়াল টু হচ্ছে 10t। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এবার আসেন এখন খেয়াল করি, এখন এখানে জাস্ট মানটা বসাই দেই, S1 এর মান হচ্ছে টি স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 10t। তাহলে এখান থেকে ইকুয়েশন যদি সলভ করি, টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 5 ইকুয়াল টু আসবে 0। ওকে ভাইয়া, তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটাকে সমাধান করলেই আমরা হচ্ছে টি এর ভ্যালুগুলা পেয়ে যাব। এখন এইখানে সমাধানটা করার আগে একটু কথাটা বলে নেই, সেটা হচ্ছে টি স্কোয়ারের এখানে একটা দ্বিঘাত সমীকরণ আসছে। দ্বিঘাত সমীকরণ কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে যেখানে টি এর ভ্যালু সর্বোচ্চ কয়টা হওয়া সম্ভব, 2টা। তার মানে এখানে চোর আর পুলিশ যে মিলিত হবে, তার আসলে কয়বার মিলিত হবে, সর্বোচ্চ 2বার, সর্বোচ্চ 2বার। এটা এখন মিলিত কয়বার হবে না হবে এটা ডিপেন্ড করবে টি এর ভ্যালুর উপর। যেমন আমরা যদি ইকুয়েশনটা সলভ করি, এখন এই ইকুয়েশন সলভ করব কিভাবে, আপনারা সবাই হচ্ছে আপনারা ফর্মুলা জানেন, হ্যাঁ আপনারা ফর্মুলা জানেন সবাই, যে আমরা সবাই হচ্ছে একটা ফর্মুলা জানি যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, তাহলে এক্স ইকুয়াল টু কত লেখা যায়, মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে একই রকম ভাবে একটু আগে দেখাইছি কি টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা এখন আমরা সমাধান করব এই সূত্র অনুযায়ী। আচ্ছা, তাহলে এই সমীকরণ অনুযায়ী দেখেন কি লেখা যায়, এখানে এক্স স্কোয়ারের সহগ কত ভাইয়া, a, তাহলে টি স্কোয়ারের সহগ কত এখানে 1। তাহলে আমরা এই সমীকরণে a এর মানটা হচ্ছে 1, এক্স এর সহগ কত বি, টি এর সহগ কত -10, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে -10।
সি এর ভ্যালুটা হচ্ছে 5, সি এর ভ্যালুটা হচ্ছে 5। তাহলে এখান থেকে যদি এখন সমাধান করি, টি ইকুয়াল টু কত লেখা যাবে, মাইনাস বি মানে হচ্ছে -10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে কত -10 হোল স্কোয়ার মাইনাস 4ac, a মানে 1, c মানে 5, এই যে 1 ইন্টু 5 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1। দেখেন টি এর দুইটা মান চলে আসবে, একটু ক্যালকুলেশন করে আমাকে জানাই দেন তো কত আসছে, ক্যালকুলেশন করে একটু জানাই দেই। টি এর দুইটা ভ্যালু আসার কথা, হ্যাঁ একটা আসছে 9.47 আর একটা আসছে 0.53। ওকে, দুইটা ভ্যালু আসছে, একটা আসছে 9.47 আর একটা আসছে 0.53। ওকে আচ্ছা, এবার ভাইয়া হ্যাঁ, এবার ভাই একটু ঘটনাটা বুঝতে হবে, যে আমি ভাইয়া ঘটনাটা বুঝতে চাই যে আসলে ঘটনাটা কি ঘটছে, হ্যাঁ দুইটার সময় দিয়ে আসলে কি বুঝাচ্ছে। দেখেন সবাই ঘটনাটা একটু শুনেন। একদম শুরুতে মনে করেন পুলিশ ছিল পিছনে, চোর ছিল সামনে। ওকে, এখন পুলিশের বেগ তখন কত ছিল, 10 মিটার পার সেকেন্ড, সমবেগ, অনেক বেশি। চোরের বেগ তখন এত বেশি না, সে মাত্র স্টার্ট করতেছে। তাহলে কি হবে জানেন, শুরুতেই পুলিশের বেগ যেহেতু অনেক বেশি চোরের চাইতে, 0.53 সেকেন্ড ওই যে সময়টা পাইছি, ওই সময়ের মধ্যে পুলিশ দেখবেন চোরকে ধরে ফেলছে, মানে এই যে চোরের সাথে মিলিত হয়ে গেছে। হ্যাঁ, এখন স্বাভাবিকভাবে ওই সময়ই কিন্তু পুলিশের চোরকে ধরে ফেলার কথা, ঠিক আছে। কিন্তু যদি কোনো কারণে পুলিশ ওই সময় চোরকে না ধরে, হ্যাঁ পুলিশের ইচ্ছে হলো পুলিশ ধরলো না, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে পুলিশ যেহেতু বেগ বেশি, সে সামনে আগায় যাবে। এখন এই অবস্থায় আমাদের যে চোর, সে যদি বেকুব হয় এবং সে যদি চলতেই থাকে, তাহলে আস্তে আস্তে তার বেগ বাড়তে বাড়তে একটা সময় পুলিশের বেগের সমান হবে। তখন গিয়ে চোর পুলিশকে ধরবে। তার মানে দুইটা টাইমের সিগনিফিকেন্স কি, 0.53 সেকেন্ডে পুলিশ এসে চোরকে ধরে, তারপর পুলিশ সামনে আগায় যায়, আর 9.47 সেকেন্ডে চোর এসে পুলিশের কাছে ধরা খায়। বুঝতে পারছি, এই হচ্ছে টোটাল ঘটনা। ওকে, সো আপনারা অঙ্কটা করার পরে এই ঘটনাটা একটু এক্সপ্লেইন করে দিবেন, আমি যেভাবে বললাম এইভাবে হচ্ছে এক্সপ্লেইন করে দিবেন আর কি। ওকে আচ্ছা, সো এই হচ্ছে আর কি টোটাল আমাদের কনসেপ্টটা। ইনফ্যাক্ট আমাদের হচ্ছে এইখানে, হ্যাঁ চোর আসলেই খুব বোকা। হ্যাঁ আচ্ছা, সো আমাদের এখানে আসলে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আরো দুই একটা কথাবার্তা একটু বলবো, সেটা হচ্ছে কখন চোরকে ধরতে পারবে না। এনিওয়ান, কেউ কে বলতে পারবো যে কখন চোরকে ধরতে পারবে না, কখন চোরকে ধরতে পারবে না, একটু চ্যাট বক্সে বলতে পারবেন। আচ্ছা হ্যাঁ, একটা ভ্যালু হইতে পারে যে টি এর মান নেগেটিভ হইলে, বাট এখানে আসলে টি এর মান নেগেটিভ হওয়ার প্রবাবিলিটি খুব কম, মানে আসলে টি এর মান নেগেটিভ হইলে হইতে পারে। হ্যাঁ, টি এর একটা না একটা ভ্যালু দেখবেন পজিটিভ আসতেছেই। আরেকটা হয়তো, হ্যাঁ ভেরি গুড, টি এর মান অবাস্তব হইলে, যে বলছেন টি এর মান অবাস্তব হইলে, এক্স্যাক্টলি টি এর মান যদি অবাস্তব হয়ে যায় তখন কিন্তু পুলিশ আর চোরকে কি করতে পারবে না, ধরতে পারবে না। এন্ড টি এর মান অবাস্তব মানে কি, টি এর মান অবাস্তব মানে হচ্ছে এই যে কোনো কারণে এমন একটা কোনো ক্যালকুলেশন দিল যার কারণে এই যে রুটের ভিতরে আছে না, রুটের ভিতরে এইখানে কোনো কারণে নেগেটিভ চলে আসলো। যদি কোনো কারণে এখানে নেগেটিভ চলে আসে, এই কথার মানে কি, যে টি এর মানটা অবাস্তব, অবাস্তব মানে ঘটনাটাই অবাস্তব, তাহলে তখন হচ্ছে চোরকে কি করতে পারবে না, ধরতে পারবে না। এখন একটু ফিজিক্যাল ফেনোমেনা থেকে চিন্তা করি যে এইটা কখন হইতে পারে, এটা কখন হইতে পারে, এই ব্যাপারটা একটু চিন্তা করি, এটা কখন হইতে পারে। আসলে সাপোজ যদি এরকম হয় ঘটনাটা, যদি ঘটনাটা এরকম হয় যে মনে করেন এই যে আমাদের পুলিশ আছে, হ্যাঁ পুলিশের যে বেগটা, এই বেগটা হচ্ছে খুব কম, সাপোজ পুলিশের বেগটা হচ্ছে খুব কম, সে মনে করেন খুব আইসা আস্তে ধীরে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম একটা ঘটনা ঘটতে পারে, কারণ পুলিশ ওই আস্তে আস্তে চোরের বেগ এত বেশি বেড়ে গেছে, সে সোজা চলে গেছে, পুলিশ আর ধরতে পারে নাই। এটা একটা কেস হইতে পারে। কেস টু কি হইতে পারে, কেস টু হইতে পারে পুলিশ আর চোর এর মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটা যদি অনেক বেশি হয়, অনেক বেশি, মনে করেন এখন তো 5 মিটার দূরে ছিল পুলিশ, সো কমন সেন্স কি বলে, যত কাছে থাকবে ধরার সম্ভাবনা তত বেশি, কিন্তু কোনো কারণে পুলিশ অনেক পিছন থেকে শুরু করছে, তাহলে সে আস্তে আস্তে, চোরের তো স্পিড বাড়তে বাড়তে চোর চম্পট দিবে, চোরকে আর ধরা যাবে না। 3 নাম্বার কেস কি হইতে পারে, পুলিশের ত্বরণটা যদি খুব বেশি হয়, মনে করেন পুলিশ হচ্ছে কোনো একটা কি বলা যায়, ওই যে
আমাদের হচ্ছে সুপারম্যান বা স্পাইডারম্যান বা হচ্ছে যে ফ্ল্যাশ, হ্যাঁ ফ্ল্যাশ টাইপের কোন একটা ক্যারেক্টার যে খুব দ্রুত স্পিড বাড়াইতে পারে, বা পুলিশ মনে করেন চোর হচ্ছে কোন একটা বাইকে আছে, তাহলে কি হবে, চোরের ত্বরণ যদি হয় মনে করেন 50 ms/2, অনেক বেশি, তাহলে পুলিশ চোরকে ধরার আগে চোরের স্পিড এত বেশি যে চোর সামনে সোজা চলে যাবে। তাহলে এইরকম তিনটা ঘটনাতে হচ্ছে কি হইতে পারে, আমাদের টি এর মানটা অবাস্তব হয়ে যেতে পারে, মানে রুটের ভিতরে কি চলে আসতে পারে, মাইনাস চলে আসতে পারে। ওকে ভাইয়া, সবাই নিশ্চয়ই বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান এনি কোয়েশ্চেন? ওকে, এনিওয়ান এনি কোয়েশ্চেন? আচ্ছা ঠিক আছে, ফাইন, ওকে আচ্ছা ওকে। এবার এবার যদি আমরা খেয়াল করি, আচ্ছা ভাইয়া এখানে কে আছেন ভাই, আমাদের ক্লাসটা কতক্ষণ চলবে? মোহন ভাই আমাদের ক্লাসটা কতক্ষণ চলবে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, মোহন ভাই আমাদের ক্লাসটা কতক্ষণ চলবে বা ব্রেক দেওয়ার দরকার আছে কিনা? আচ্ছা নরমালি আমাদের ক্লাসটা 2 ঘন্টার কাছাকাছি চলার কথা। মোহন ভাইয়া ভাইয়া এমনিতে ফ্রি ক্লাসগুলো আর ওই এই এমনিতে এসএসসি একাডেমিক ক্লাসগুলো আমাদের 1.5 ঘন্টার মতনই হয়, স্লাইড গুলো ওভাবেই তৈরি। আচ্ছা 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 ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে হয়ে যাবে আমাদের, মোটামুটি আর অল্প কিছু জিনিস হচ্ছে আমরা দেখাবো। তো আমরা এতক্ষণ ধরে হচ্ছে সরল রৈখিক দূরত্ব নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা বললাম, হ্যাঁ এবার আমরা চলে যাব হচ্ছে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, নিম্নে পড়ন্ত বস্তু, এদের ক্ষেত্রে কি ঘটে। ওকে আচ্ছা, সো খেয়াল করি সবাই। আচ্ছা প্রথমেই আমরা যেটা দেখব, নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। আচ্ছা এটার মানে কি, মনে করেন হচ্ছে কোন একটা বস্তুকে আপনি হচ্ছেন এই পয়েন্ট থেকে নিচের দিকে নিক্ষেপ করছেন, ওকে তাহলে নিচের দিকে নিক্ষেপ করছি, বস্তু নিচেই এসে কোথাও মাটিতে এসে পড়ছে এরকম টাইপ, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের ফর্মুলা গুলো হচ্ছে h = ut প্লাস হাফ gt স্কোয়ার, v = u প্লাস gt, v স্কোয়ার = u স্কোয়ার প্লাস 2gh। আরেকটা সূত্র একটু মনে রাখতে পারেন, সেটা হচ্ছে t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এইটা কত হবে, h t th, এটা হচ্ছে u প্লাস হাফ অফ g 2t মাইনাস 1, এইটা হচ্ছে t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা, এটাও আপনারা ইউজ করতে পারেন। ওকে আচ্ছা, এরপরে আমরা দেখব যদি হচ্ছে উপরের দিকে নিক্ষিপ্ত হয়, মানে খাড়া ভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, মনে করেন কোন একটা বস্তুকে আপনি উপরের দিকে ছুঁড়ে মারছেন, তখন ফর্মুলা গুলো হবে h = ut মাইনাস হাফ gt স্কোয়ার, v = u মাইনাস gt, v স্কোয়ার = u স্কোয়ার মাইনাস 2gh। এই হচ্ছে আমাদের ফর্মুলা গুলো। এখানে আরো কিছু ফর্মুলা আছে, এগুলো খুব কাজের ফর্মুলা। সর্বোচ্চ উচ্চতা, উত্থান কাল, পতন কাল, বায়ুতে থাকার মোট সময়, এগুলো কি বোঝাচ্ছে, এই যে খেয়াল করেন, মনে করেন কোন একটা বস্তুকে আপনি নিচ থেকে উপরে ছুঁড়ে মারছেন, তাহলে আস্তে আস্তে বস্তুর বেগটা কমতে 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 একটা পয়েন্টে গিয়ে কি হয়ে যাবে বলেন তো ভাইয়া, একটা পয়েন্টে গিয়ে 0 হয়ে যাবে, একটা পয়েন্টে গিয়ে 0 মিটার/সেকেন্ড হয়ে যাবে। তাহলে এই যে একটা পয়েন্টে গিয়ে সে 0 হয়ে গেল, তাহলে সে একটা সর্বোচ্চ বিন্দুতে উঠলো না, এইটাকে আমরা বলতেছি সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। তাহলে এই সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে u স্কয়ার বাই 2g। এটা কিভাবে আসছে জানেন, এটা হচ্ছে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার মধ্যে আপনি যদি বেগের মান 0 বসান, কারণ শেষ বেগটা এখানে 0, সেটা বসাইলে এই সমীকরণটা চলে আসে। এরপরে যেটা, এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা t, সেটা কিভাবে বের করব, সেটা বের করার জন্য আমাদের সেকেন্ড যে ফর্মুলাটা আছে v = u মাইনাস gt, এখানে যদি আমরা বেগের মানটা 0 বসাই, যেমন v = u মাইনাস gt, বেগের মানটা যদি 0 হয় তখন উঠতে যে সময়টা লাগে সেটা হয়ে যায় u বাই g, এটাই লেখা আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আমরা হচ্ছে প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে কোন একটা বস্তু উঠতে যত সময় লাগবে তার নামতেও কিন্তু কি লাগে, একই সময় লাগে। যার কারণে কোন একটা বস্তু আমরা যদি চিন্তা করি, মনে করেন এইখান থেকে সে উপরে উঠছে, উঠতে উঠতে গিয়ে এখান থেকে আবার কি করছে, নিচে নেমে আসছে, হ্যাঁ তাহলে মানে যে বিন্দু থেকে নিক্ষেপ করছি ওই বিন্দুতে ফেরত আসছে, উঠতে যদি সময় লাগে u বাই g, নামতেও সময় লাগবে কত, u বাই g, তাহলে তার মোট সময় কত লাগবে, 2u বাই g।
সবাইকে ক্লিয়ার ভাইয়া? সবাইকে বুঝতে পারছি? এটাকে আমরা বলি হচ্ছে বিচরণকাল, এটাকে বলি বিচরণকাল। আচ্ছা ঠিক আছে, এবার এবার আমরা একটা প্রবলেম দেখে ফেলি। হ্যাঁ, একটা প্রবলেম দেখেন সবাই, এই প্রবলেমটা একটু স্টেটমেন্টটা পড়ে ফেলেন। কি বলছে? ভূমি থেকে একটি বলকে 19.6 মিটার পার সেকেন্ড আদি বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। ভূমি থেকে একটি বলকে 19.6 মিটার পার সেকেন্ড আদি বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। ওকে, এটাকে উপরের দিকে ছুড়ে দিছি 19.6 মিটার পার সেকেন্ড বেগে। তারপর বলা হয়েছে ঠিক তখনই অন্য একটা বস্তুকে 9.8 মিটার উপর থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। তাহলে এটা আমাদের মনে করেন প্রথম বস্তু। হ্যাঁ, একই সময়ে আমরা কি করছি, অন্য আর একটা দ্বিতীয় বস্তুকে আমরা কি করছি, মুক্তভাবে ছেড়ে দিছি। কতটুকু উপর থেকে? দ্বিতীয় বস্তুটা কতটুকু উপর থেকে ছেড়ে দিছি? 9.8 মিটার উপর থেকে, 9.8 মিটার উপর থেকে। এখন জানতে চাওয়া হয়েছে বস্তুদ্বয় কোথায় এবং কখন কি হবে, মিলিত হবে। বস্তুদ্বয় কোথায় এবং কখন মিলিত হবে। এখন এটা খুবই কমন সেন্স, একটু আগেও আমরা বলছি যে এই ধরনের অঙ্কগুলোতে আমরা কি করব, যে একটা বস্তু নিচ থেকে নামতেছে আর একটা বস্তু উপরে উঠতেছে, তাহলে মাঝখানে কোথাও মিলিত হবে। তাহলে আমরা ধরে নিব তারা মাঝখানে কোনো একটা পয়েন্টে টি সময় পরে মিলিত হবে। তাহলে লেটস সে লিখি, ধরি টি সময় পরে তারা এ বিন্দুতে মিলিত হবে। ওকে, এ বিন্দুতে মিলিত হবে। ওকে, এখন এই ক্ষেত্রে খেয়াল করি, তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তু। সো আমরা এই যে এ পয়েন্টটা, এটা সাপোজ ধরে নিচ্ছি ভূমি থেকে কোথায় আছে, ধরে নিচ্ছি এই যে ডিস্টেন্সটা, এটা ভূমি থেকে x মিটার, ভূমি থেকে x মিটার। তাহলে বলেন তো এই ক্ষেত্রে এটা যদি x হয়, তাহলে দ্বিতীয় বস্তু কতটুকু নেমে আসবে? দ্বিতীয় বস্তু কতটুকু নেমে আসবে? বাকি দূরত্বটা। তাহলে টোটালটা 9.8 হলে দ্বিতীয় বস্তুর জন্য যে হাইটটা সেটা হবে কত? 9.8 মাইনাস x। ক্লিয়ার সবাই? এখন আমরা দেখি প্রথম বস্তুর জন্য, প্রথম বস্তু, সেই প্রথম বস্তু আমাদের তার আদি বেগটা কত? 19.6 ms ইনভার্স 1। তার হচ্ছে দূরত্ব যেটা, সে যে দূরত্বটা অতিক্রম করছে h1, সেটা হচ্ছে x। তাহলে আমরা যদি ওর জন্য সমীকরণটা লিখি, কত সময়ের মধ্যে সে গেছে? t সময়ের মধ্যে। হ্যাঁ, দুইজনের জন্য কিন্তু একই সময়, কারণ একই সাথে বস্তুদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে হচ্ছে h1 ইকুয়াল টু লেখা যাবে u1t প্লাস হাফ অফ gt স্কোয়ার। তাহলে মানগুলা লিখে দেই, h1 ইকুয়াল টু হচ্ছে x, u1 এর জায়গায় আসবে 19.6t প্লাস হাফ gt স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের লেটসে বললাম আমরা ইকুয়েশন নাম্বার 1। এবার খেয়াল করি ভাইয়া, এইটা যদি ইকুয়েশন নাম্বার 1 হয়, হ্যাঁ, এবার আসেন দ্বিতীয় বস্তু কি করতেছে? ও সরি, এক্সট্রিমলি সরি, এটা ভুল হয়ে গেছে না? বলেন তো দেখি কি ভুল হয়েছে, সবাই একটু বলেন কি ভুল হয়ে গেছে? মাইনাস হবে। হ্যাঁ, এই যে দেখছেন, আপনারা ঘুমাই টুমাই গেছেন কিনা আমি খেয়াল করতেছি। হ্যাঁ, দেখেন এখানে মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ আমাদের প্রথম বস্তুটা নিচ থেকে কোন দিকে গেছে? উপরের দিকে, তাই এখানে মাইনাস হবে, মাইনাস হবে। ওকে, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এবার আসেন দ্বিতীয় বস্তুর জন্য। দ্বিতীয় বস্তু কি করছে? মুক্তভাবে নিচে পড়ছে। তাহলে দ্বিতীয় বস্তুর জন্য যদি মুক্তভাবে পড়ে, তার আদিবেগটা হবে 0, আদিবেগ 0। আর তার যে অতিক্রান্ত দূরত্ব h2, সেটা কতটুকু? সে নিচে নেমে আসছে 9.8 মাইনাস x। তাহলে সেটা হচ্ছে 9.8 মাইনাস x। তাহলে সমীকরণটা কি হবে? h2 ইকুয়াল টু u2t প্লাস হাফ gt স্কোয়ার। প্লাস কেন? কারণ সে নিচে নেমে আসতেছে। তাহলে এবার সমীকরণটা দেখি, h2 এর জায়গায় লিখবো হচ্ছে 9.8 মাইনাস x ইকুয়াল টু u2 হচ্ছে 0 হাফ gt স্কোয়ার। এইটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। ওকে ভাইয়া, তাহলে খেয়াল করেন আমাদের হচ্ছে দুইটা ইকুয়েশন নাম্বার 1 আর হচ্ছে ইকুয়েশন নাম্বার
টু। এই দুইটা সমীকরণে অজানা চলক কয়টা আমাদের? দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি টি। এই দুইটা জিনিস আমাদের কাছে জানতে চাইছি যে এক্স এর মানটা কত, টি এর মানটা কত। এখন বস্তুদ্বয় কোথায় কখন মিলিত হবে, কি করব আমরা? 1 আর 2 দেখেন যোগ করে দেই। 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ যোগ করে দেন। দেখেন এই যে 1 নাম্বার সমীকরণ, এই 1 আর 2 যদি যোগ করি তাহলে আসবে 9.8 ইকুয়াল টু 19.6 টি। এই যে মাইনাস আর এই প্লাস কাটাকাটি গিয়ে চলে গেছে, তাহলে এইখান থেকে টি এর মান বের হয়ে যাবে কত? 9.8 ডিভাইডেড বাই 19.6 মানে আসবে 0.5 সেকেন্ড। তার মানে বস্তুদ্বয় কত সেকেন্ড পরে মিলিত হবে? 0.5 সেকেন্ড পরে। অন্যদিকে এক্স এর মানটা বের করতে পারবো আমরা সমীকরণ 1 থেকে। হ্যাঁ, দেখেন সমীকরণ 1 এ আপনি কি করবেন? টি এর মানটা বসায় দিবেন। তাহলে সমীকরণ 1 এ আপনি টি এর মান বসাবেন, বসাইলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 19.60 মাইনাস হাফ জিটি স্কোয়ার। জাস্ট ভ্যালুগুলা বসায় দেন, সেখান থেকে এক্স এর মানটা বের করে নেবেন। সবাইকে বুঝতে পারছি ভাইয়া? তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু সোজা, এই ধরনের অঙ্ক সোজা। এই ধরনের অঙ্কে আমরা জাস্ট দুইজনের জন্য দুইটা সমীকরণ লিখলেই আমাদের হচ্ছে পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা একটু মাথায় রাখবেন, অনেক সময় হয় কি নিচের থেকে যাকে আমরা ছেড়ে দিচ্ছি তাকে দেখা যায় আদি বেগটা অনেক কম দেয়। তো যেটা হয় যে নিচের জন আসলে বেশি দূর যদিও না উঠতে পারে, তাহলে কি হইতে পারে? এমন ঘটনা ঘটতে পারে না যে সে উঠলো পড়ে গেল আর ততক্ষণে সে নামতেই পারলো না, সে অনেকক্ষণ পরে এসে ভূমিতে আসলো, তখন তারা মিলিত হবে কোথায়? ভূমিতে মিলিত হবে। ঠিক আছে, তো এই ধরনের সিনারিও গুলোতে দেখবেন এক্স এর ভ্যালুটা হয় 0 আসতেছে না নেগেটিভ আসতেছে। আচ্ছা, ওকে ওকে ভাইয়া। আচ্ছা, এবার আমরা একটা মজার প্রবলেম করব। হ্যাঁ, একটা মজার প্রবলেম। আমাদের হচ্ছে ক্লাসটা আর 15 থেকে 20 মিনিট চলবে, যেহেতু ক্লাসটা আমরা শুরু করছি একটু লেটে। মোটামুটি হচ্ছে আমরা ক্লাসটা শুরু করছিলাম 6টা কততে, 6:45 ক্লাসটা শুরু করছি। সো এই কারণে আমরা একটু সময় নিব, আমাদের 15 মিনিট পরে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করব। ওকে, সো আমরা এখন যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা দেখি। দেখেন সবাই একটু স্টেটমেন্টটা পড়ে ফেলেন। হ্যাঁ, একটা খুব সুন্দর একটা প্রবলেম, একটু স্টেটমেন্টটা পড়ে ফেলেন, একটু নিজেরা একটু ট্রাই করেন তো দেখি প্রবলেমটা, নিজেরা একটু ট্রাই করেন। একটি দালানের উচ্চতা 5 মিটার, একটি দালানের উচ্চতা 5 মিটার, দালানের ছাদের কিনারায় দাঁড়িয়ে একটি বলকে 9.8 মিটার পার সেকেন্ড আদি বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। ওকে, বলটি ছুড়ে দেওয়ার কতক্ষণ পর মাটিতে গিয়ে পৌঁছাবে? বলটি ছুড়ে দেওয়ার কতক্ষণ পর মাটিতে গিয়ে পৌঁছাবে? ওকে, আচ্ছা, বলটি ছুড়ে দেওয়ার কতক্ষণ পর মাটিতে গিয়ে পৌঁছাবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাহমুদ হচ্ছে সঠিক উত্তর দিছে। বাকি অনেকে আমরা 2 সেকেন্ড বলতেছি, অনেক রকম উত্তর পাচ্ছি, অনেক রকম উত্তর পাচ্ছি, দেখা যাক কি অবস্থা। আচ্ছা ওকে, এখনো পর্যন্ত সঠিক উত্তর একজন মাত্র দিচ্ছি, আমরা আরো কয়েকজন দেখি আর কেউ পাই কিনা। ওকে হ্যাঁ, আচ্ছা সো আচ্ছা ঠিক আছে, সো অনেকে অনেক রকম উত্তর দিচ্ছি। যাক, কিভাবে করব সেটা তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, যে কিভাবে করা যাইতে পারে প্রবলেমটা, কিভাবে করা যাইতে পারে। আচ্ছা, তো প্রবলেমটাতে একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা একটা ছবি দেখি, মনে করেন হচ্ছে এই হচ্ছে আমাদের দালান। হ্যাঁ, এই হচ্ছে দালানটা। এখন এই দালানের উচ্চতাটা দেওয়া হচ্ছে 5 মিটার। ওকে ভাইয়া, এখন বলা হচ্ছে এই দালানের ছাদের কিনারায় দাঁড়িয়ে একটা বলকে আপনি 9.8 মিটার পার সেকেন্ড আদি বেগে উপরের দিকে ছুড়ে দিচ্ছেন। ওকে, 9.8 মিটার পার সেকেন্ড আদি বেগে। এন্ড বলেন তো কি হবে বলটা? বলটা মনে করেন সাপোজ এ পয়েন্ট থেকে আমি নিক্ষেপ করছি, সে উঠতে 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 একটা পয়েন্ট দিকে তার বেগটা কত হয়ে যাবে? 0। তার বেগটা মনে করেন হচ্ছে এই যে সাপোজ বি পয়েন্টে তার বেগটা হয়ে যাবে 0।
বেগটা যখন শূন্য হয়ে যাবে তারপর আস্তে আস্তে কি করতে থাকবে, সে হচ্ছে আস্তে আস্তে আবার নিচে নামতে থাকবে, নিচে নামতে থাকবে, নিচে নামতে থাকবে, নামতে নামতে বিল্ডিং এর পাশ ঘেঁষে এসে সে হচ্ছে মাটিতে এসে পৌঁছাবে। লেটস সে বললাম হচ্ছে সি বিন্দুতে এসে মনে করেন পৌঁছালো। তাহলে ঘটনাটা কি ঘটলো, সে প্রথমে হচ্ছে এ থেকে উঠতে উঠতে বি পয়েন্টে পৌঁছালো, সেখান থেকে তারপর সরাসরি হচ্ছে নেমে গিয়ে মাটিতে গিয়ে পৌঁছালো। এখন এই যে প্রবলেমটা, আমরা তো ভাইয়া জানি হচ্ছে হয় উঠার জন্য সমীকরণ নয় নামার জন্য সমীকরণ, কিন্তু দুইটা তো একসাথে এরকম কোনো কিছু আমরা দেখি নাই ভাইয়া, তাইলে আমরা এই অঙ্ক কেমনে করব? হ্যাঁ, তো আপনি একটু চিন্তা করবেন যে এই অঙ্কটাকে কি করা যায়, এই অঙ্কটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। দুইটা ভাগে ভাগ করব কিভাবে? আমরা ফার্স্টে চিন্তা করব যে বলটা এ থেকে বি তে উঠতেছে, তাহলে ফার্স্টে আমরা বের করব কি, যে আমাদের বলটা এ থেকে বি তে উঠতে কত সময় লাগে, ঠিক আছে? তারপরে আমরা হিসাব করব হচ্ছে এ থেকে বি তে উঠতে হিসাব করব, তারপরে আমরা হিসাব করব হচ্ছে বলটা বি থেকে সি তে নামতে কতক্ষণ সময় লাগে। বুঝতে পারতেছি? তাহলে ফার্স্ট হিসাব করব ওই যে দালানের উপর থেকে হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাইতে কতক্ষণ লাগে, তারপরে হিসাব করব ওই পয়েন্ট থেকে ডিরেক্ট মাটিতে নেমে আসতে কতক্ষণ লাগে। তাহলে এবার আমার সাথে একটু রেসপন্স করবেন। হ্যাঁ, এ থেকে বি তে যখন উঠতেছে তখন বলেন তো বলটার আদি বেগ কত? বলটার আদি বেগ এ থেকে যখন বি তে উঠে বলটার আদি বেগ কত? u1টা কত? u1টা কত? আদি বেগটা কত? 9.8 দেওয়া আছে, 9.8 ms ইনভার্স 1। বলটার শেষ বেগ কত? শেষ বেগ বি পয়েন্টে তার বেগটা কত হয়ে যায়? 0। ভেরি গুড। তাহলে সময়টা কত এইটা আমাদের কাছে জানতে চাইছি, t1। এখন দেখেন u/v/t, তাহলে ইকুয়েশন কি হবে? v1 ইকুয়াল টু u1 মাইনাস gt1। তাহলে v1 এর মানটা 0, u1 মাইনাস gt1। দেখেন এখান থেকে কি আসে, t1 এর মানটা চলে আসছে u1 বাই g। দেখছেন এটা কি আসছে? এইটা আমাদের আসতেছে হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 9.8, মানে কত সেকেন্ড? 1 সেকেন্ড। এবং মজার ব্যাপার কি জানেন, এই সূত্রটা পরিচিত পরিচিত লাগতেছে না? এই সূত্রটা কই দেখছি? এই সূত্রটা দেখছি হচ্ছে আমরা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর সময়। এক্স্যাক্টলি। সো এই কারণে এইটা কিন্তু একই কথাটাই বোঝায় যে আপনি যেখান থেকে নিক্ষেপ করছেন সেখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতক্ষণ সময় লাগবে, সেইটা হচ্ছে এখানে 1 সেকেন্ড। ওকে, উত্থানকাল। এবার আমরা আসি বি থেকে সি তে নামতে। বি থেকে যখন সি তে নামবে তখন তার আদি বেগটা কত? আদি বেগ একদম বি পয়েন্টে তার বেগ, প্রথম অংশের শেষ বেগ, দ্বিতীয় অংশের আদি বেগ 0। ভেরি গুড। এবার বি থেকে সি তে যখন সে নামে সে কতটুকু উচ্চতা নামে? h2 উচ্চতা নামে, এখান থেকে শুরু করে একদম h2। এন্ড h2 কতটুকু বলেন তো? এই যে পুরাটুকু হচ্ছে h2। এখন এই h2 হচ্ছে বি থেকে শুরু করে একদম সি পর্যন্ত। এখন এটা কি আমাদের জানা আছে ভাইয়া? এটা কিন্তু ভাইয়া আমাদের জানা নাই। আমরা জানি শুধুমাত্র হচ্ছে এ থেকে সি পর্যন্ত কতটুকু সেটা আমরা জানি, এ থেকে সি পর্যন্ত কতটুকু এটা আমাদের জানা আছে। আমরা যদি কোনোভাবে এ থেকে বি এর যে উচ্চতা এটা বের করতে পারি তাহলেই আমরা টোটাল উচ্চতাটা পেয়ে যাব। এই কারণে এটাকে লিখবো হচ্ছে এভাবে করে এবি প্লাস এসি। এখন আপনি আমাকে বলেন তো এবিটা কি? এখানে এবিটা কি? এবিটা হচ্ছে এ থেকে বি তে একটা হাইয়েস্ট পয়েন্টে উঠে না? এ থেকে বি একটা কি হাইয়েস্ট পয়েন্টে উঠে, এই যে সর্বোচ্চ উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতাটাই হচ্ছে এবি। তাই এবি এর মানটা বের করার জন্য এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আগের অংশে। তাহলে আগের অংশে আসেন, এখানে এ থেকে বিতে যখন সে উঠে, এ থেকে বিতে যখন উঠে তখন তার সর্বোচ্চ উচ্চতাটা হচ্ছে এবি। সেই সর্বোচ্চ উচ্চতার সূত্র কি? একটু আগে দেখাইছিলাম u1 স্কয়ার বাই 2g। তাহলে মানটা বসাই 9.8 হোল স্কয়ার বাই হচ্ছে 2 ইন্টু 9.8, এটা কত আসছে? 4.9 মিটার। ওকে ভাইয়া, ক্লিয়ার? তাহলে এবি এর মানটা চলে আসলো 4.9 মিটার। তাহলে আমাদের যেটা h2 মানে দ্বিতীয় ক্ষেত্রে যখন সে বি থেকে সি তে নেমে আসে, যখন সে
বি থেকে সিতে নেমে আসে, খেয়াল করেন বি থেকে সিতে নেমে আসে, তখন এবিটা হচ্ছে 4.9 আর এসিটা হচ্ছে 5, তাহলে দুইটা মিলায়ে টোটালটা কত? 9.9 মিটার। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আসি। হ্যাঁ, এবার হচ্ছে আমরা ইকুয়েশনটা লিখি। ইকুয়েশনটা কি হবে? H2 ইকুয়াল টু U2 T2 হাফ জি T2 স্কয়ার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে যদি আপনি এখন H2 এর মানটা লেখেন, কত আসবে? আচ্ছা, এইভাবে একটু ভাগ করে দেই। H2 এর মানটা হচ্ছে 9.9, তাহলে 9.9 যদি হয়, U2 হচ্ছে 0 হাফ জি ইন্টু T2 স্কয়ার। তাহলে এখান থেকে T2 এর মানটা বের করে ফেলবেন। T2 এর মান কত আসছে বলেন তো আমাকে একটু চ্যাট বক্সে আপনারা ক্যালকুলেশন করে একটু জানান তো, কত আসছে T2 এর মান? T2 এর মান কত আসছে? 1.42 1.42 ওকে। ও সরি, এখানে কি কিছু ভুল লিখছি? না, ঠিকই তো লিখছি সব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে খেয়াল করেন, তাহলে প্রথমে এ থেকে বিতে উঠতে সময় লাগছে 1 সেকেন্ড, পরে বি থেকে সিতে নামতে সময় লাগছে 1.42 সেকেন্ড। তাহলে মোট কত সময় লাগছে? মোট সময় সেটা হচ্ছে কত? T1 প্লাস T2, এইটা সমান সমান হচ্ছে কত? 1 প্লাস 1.42 মানে হচ্ছে 2.42 সেকেন্ড। সবাই কি বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এনিওয়ান, এনি কোয়েশ্চেন? আচ্ছা, 9.9 লিখছি, ওটা ঠিক আছে, ওইটা 4.9 হবে না, ওটা 9.9ই হবে। কারণ কি? কারণ H2 মানে কি? H2 মানে হচ্ছে বি থেকে সি পর্যন্ত, এ থেকে বি হচ্ছে 4.9 আর এ থেকে সি হচ্ছে 5, দুইটা মিলায়ে হচ্ছে 9.9। আচ্ছা ওকে, একজন জানতেছে ভাইয়া কেন এখানে ইউ বাই জি পতনকালের সূত্র দিয়ে কেন হইলো না, সেটা একটু জানতে চাইছে। তাহলে এইখানে হচ্ছে আমি একটু হালকা করে বলে দেই কেন হইলো না। সেটা হচ্ছে আমাদের যদি কোনো একটা বস্তুকে আপনি মনে করেন যে পয়েন্ট থেকে নিক্ষেপ করবেন ওই পয়েন্টেই সে ফেরত আসে, তখন আপনি টি ইকুয়াল টু লিখতে পারবেন 2u বাই জি। বুঝতে পারছি? কিন্তু আমাদের এখানে কি করছি, আমরা এখান থেকে যেখান থেকে নিক্ষেপ করছি সেখানে কিন্তু সে ফেরত আসে নাই, সে ফেরত আসছে কোথায়? তার থেকে আরো অনেক নিচে। এই কারণে সরাসরি 2u বাই জি এই ফর্মুলাটা দিয়ে আমরা প্রবলেমটা করতে পারবো না। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, একজন আছে ভাইয়া h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি কেন হয়েছে? আচ্ছা, h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি কেন হয়েছে এইটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তার জন্য একটু ডিটেইলডে করে দেই। দেখেন খেয়াল করে, মনে করেন h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি লিখলাম না, তাহলে আমি একটা কাজ করি, আমি কি লিখবো? এ থেকে বিতে কতটুকু গেছে। এখন বলেন এ থেকে বিতে যাওয়ার সময় আমরা কি লিখতে পারবো? v1 স্কয়ার ইকুয়াল টু লিখতে পারবো u1 স্কয়ার মাইনাস 2gh1। এখন বলেন এ থেকে যখন বিতে গেছে তখন তার শেষ বেগ কত ছিল? 0, এই যে 0, তখন তার এই যে কত এখানে u1 স্কয়ার মাইনাস 2gh1, এখান থেকেই ভাইয়া আসছে যে h1 ইকুয়াল টু u1 স্কয়ার বাই 2g, মানে সর্বোচ্চ উচ্চতার ডিরেক্ট সূত্র আপনি ইউজ করতে পারেন। কারণ কি? কারণ এ পয়েন্টের সাপেক্ষে সে যখন হচ্ছে উপরে উঠতে থাকে বি পয়েন্টে যাওয়ার পর তার বেগটা 0 হয়ে যায়, এই জন্য ওইটাকে আমরা বলি কি উচ্চতা? সর্বোচ্চ উচ্চতা। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? ওকে, আচ্ছা, এই h1 এর মানটা এই কারণেই হচ্ছে আমাদের হচ্ছে কি হবে, মানে ইউ স্কয়ার বাই 2g হবে। ওকে, আচ্ছা, সো মোটামুটি এইখানে আমাদের চ্যাপ্টারে যা কিছু ছিল আমরা কিন্তু মোটামুটি সবগুলো টপিকই আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করছি আর কি। হ্যাঁ, যা কিছু ছিল। সো আশা করি আপনাদের আর কারো কোনো প্রবলেম নাই। সো আপনাদের হচ্ছে সবার উদ্দেশ্যে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে আমি যখন হচ্ছে
পরীক্ষা দিছিলাম, মানে এসএসসি পরীক্ষা যখন দিচ্ছিলাম, তো তখন আসলে আমরা এসএসসি পরীক্ষার ক্ষেত্রে যখন এসএসসি পরীক্ষা ঠিক আগে আগে, হ্যাঁ এসএসসি পরীক্ষা ঠিক আগে আগে আমাদের তো অনেক সময় ছিল, প্রায় 2-3 মাস সময় ছিল। আপনাদের যদি অনেক বেশি সময় চলে গেছে, কিন্তু আপনাদের সামনে যেহেতু আর খুব বেশি দিন সময় বাকি নাই, এই অল্প সময়ের প্রিপারেশন হিসেবে আমার কাছে মনে হয়েছে যেটা সবচেয়ে বেশি আমার যেটা কাজে লাগছে সেটা হচ্ছে আমি যা কিছু পড়ছি, হ্যাঁ আমি যা কিছু পড়ছি সেক্ষেত্রে হচ্ছে মানে ওইখান থেকে আসলে যদি হচ্ছে যে আমি কতটুকু পারি না পারি এই বিষয়টা যাচাই করা। এই জন্য হচ্ছে আমি যেটা চেষ্টা করতাম সেটা হচ্ছে যত পারা যায় পরীক্ষা দেওয়া, বাসায় পরীক্ষা দেওয়া বা হচ্ছে স্যারের বাসায় পরীক্ষা দেওয়া বা কোচিং এ পরীক্ষা দেওয়া, ঠিক আছে, মানে যত জায়গায় যাওয়া যায় পরীক্ষা দেওয়া, মানে একটু পড়াশোনা করে পরীক্ষা দেওয়া, ঠিক আছে। সো এই কারণে হচ্ছে আমরা পরীক্ষা যত বেশি দিব আমাদের তত ভুল ত্রুটিগুলো আমরা হচ্ছে ইজিলি হচ্ছে যাচাই করতে পারবো, হ্যাঁ। সো ইজিলি হচ্ছে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় প্রিপারেশনের ল্যাকিংস আছে, তারপর সে অনুযায়ী হচ্ছে আমরা পড়াশোনা করতে পারবো। ওকে, সো অনেকক্ষণ সময় নিয়ে নিছি। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আমি ইয়াসিন মিয়া, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মৃদুল ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ। আমার যতটুকু হচ্ছে আপনি কিছু বলার থাকলে ভাইয়া বলতে পারেন। না ঠিক আছে, এমনিতে তোমাদের সাথে এমনিতে ব্রাঞ্চে কিংবা অনলাইনেও বিভিন্ন সময় দেখা হবে। তো তোমরা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করো, এবং হচ্ছে এই যে মডেল টেস্ট গুলো যে ভাইয়া যেটা লাস্টে বললো যে পরীক্ষাগুলো দেওয়া হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় মনে করি যে হচ্ছে পরীক্ষা না দিয়ে বাসায় বসে বসে পড়াটা, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি যতটুকু পড়েছো সেই পড়াটা ঠিকভাবে গুছিয়ে আনার জন্য তোমার পরীক্ষাগুলো ঠিকঠাক ভাবে দেওয়া, এটা বেশি গুরুত্বপূর্ণ। এটার দিকে নজর দিও, এই আর কি। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দিয়ে ক্লাসটা নেওয়ার জন্য। স্টুডেন্ট ভাইয়া তোমাদেরকে ধন্যবাদ, যারা ফেসবুক লাইভে আছো তোমাদেরকে ধন্যবাদ। সো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। তোমাদের হচ্ছে আমাদের এই মডেল টেস্টটা শুরু হওয়ার কথা ছিল আগামী 2 তারিখ থেকে। সো মডেল টেস্টটা হচ্ছে আগামী 2 তারিখের পরিবর্তে তোমাদের মডেল টেস্টটা শুরু হবে 7 তারিখ থেকে। আবারও বলতেছি, 2 তারিখের পরিবর্তে 7 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। রুটিনটা হচ্ছে তোমরা আগামীকালের মধ্যে আপডেট রুটিনটা পেয়ে যাবা। আশা করি সবাই www.udbai.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা হচ্ছে রুটিনটা ডাউনলোড করে নিতে পারবা। আগামীকালকের মধ্যে আপডেট রুটিনটা পেয়ে যাবা। অনেকের কাছে হয়তো এর আগে আমাদের একটা রুটিন দেওয়া হয়েছিল, ওই রুটিনটা আছে। যাদের কাছে আগের রুটিনটা আছে তোমরা হচ্ছে নতুন রুটিনটা ডাউনলোড করে নিবা। আর সবাই হচ্ছে অবশ্যই মডেল টেস্ট প্রোগ্রামে এনরোল করবা, আমাদের সাথে থাকবা। তোমাদের হচ্ছে ফিজিক্যালি প্লাস হচ্ছে অনলাইন দুই সিস্টেমে হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো থাকবে। তোমরা হচ্ছে ফিজিক্যালি যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে অনলাইনে করতে পারবা, আর অনলাইনে প্রবলেম হলে ফিজিক্যালি করতে পারবা। আমাদের হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চ, আমাদের ঢাকার বাইরে যে সকল ব্রাঞ্চগুলো আছে ব্রাঞ্চগুলোতে হচ্ছে মডেল টেস্টের প্রত্যেকটা পরীক্ষা হবে, ক্লাসগুলো হবে। সো তোমাদের নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে তোমরা ওই নিয়ারেস্ট ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করে ভর্তি বিষয়ে যতগুলো তথ্য তোমাদের জানা দরকার সবগুলো জানতে পারবা। আর আমাদের রুটিনে হচ্ছে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বারে কোনো সমস্যা হলে যোগাযোগ করবা। সো আশা করব মডেল টেস্টের ক্লাসে তোমাদের সবার সাথে আমাদের কথা হবে ইনশাল্লাহ। সো সবাই হচ্ছে ভর্তির বিষয় কামনা করে আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।